আচ্ছা, আজকে আমাদের এই ওয়েবিনারটা প্রপার্টি ডকুমেন্টেশন ভেটিং এর উপরে ওয়েবিনারটার আয়োজন করা হয়েছে। এই ওয়েবিনারটাতে আসলে আমরা একটা ধারণা আপনাদেরকে দিব। এটা যে শুধু আমাদের কোর্সের আলোকেই আমরা একটা ডেমো ক্লাস করছি বিষয়টা এমন না। এই ওয়েবিনারটাতে আমরা একটা ল্যান্ড ডকুমেন্টেশন ভেটিং কিভাবে করতে হয় তার একটা বেসিক ধারণা আপনাদেরকে আমরা দিব। আপনারা কিছু জেনে এখান থেকে যাবেন ইনশাল্লাহ। তার আগে আমার নামটা তো বললাম, আমার ব্যাকগ্রাউন্ড গুলা বলি। আমি বাংলাদেশের অনেকগুলা স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, যেমন ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইসলামিক ফাইন্যান্স পিএলসি, একে খান অ্যান্ড কোম্পানি, বেস্টওয়ে গ্রুপ, লিগাল এইড বাংলাদেশ লিমিটেড। অনেকগুলা কোম্পানির সাথে আমার প্রায় 17 বছর ধরে কাজের অভিজ্ঞতা, এবং ট্রেনিং করাচ্ছি আমি প্রায় 12 বছর। এটা শুরু হয় অ্যাকচুয়ালি আইডিএলসি থেকে 2014 সাল থেকে। এই যে আমাদের ট্রেনিং কোর্সটা, এই কোর্সটাও অ্যাকচুয়ালি আইডিএলসির মাধ্যমে ডিজাইন করা। ওরা ওদের ইন্টারনাল এমপ্লয়ীদেরকে ট্রেনিং করানোর জন্য ওরা চাচ্ছিল যে একটা ট্রেনিং কোর্সটা এটা একটা ডেভেলপ করুক ইন হাউস, এবং আমরা এই কোর্সটা তখন ইন হাউস ডেভেলপ করি। তো ডেভেলপ করার পরে এর পরে এইটা আমি আইডিএলসি থেকে যখন ব্র্যাক ব্যাংকে আসি, ব্র্যাক ব্যাংকে আসার পরে আমি হচ্ছে গিয়ে এই সেম কোর্সটাই ব্র্যাক ব্যাংকে করি। তো ব্র্যাক ব্যাংকে আসার পরে ওরা আমার এই কোর্সটা দেখে, এবং দেখার পরে ওরা এটাকে আপনার আরো ডেভেলপ করে ওরা ওখান থেকে দেয়। তারপরে ইসলামিক ফাইন্যান্সে যাই, ইসলামিক ফাইন্যান্সে যাওয়ার পরে এটা আরো ডেভেলপড হয়। দেন আমি স্টার্ট করি এটা বিটিসি একাডেমি নামে একটা কোম্পানির সাথে কাজ করা। তার আগেও একটা তুরস্ক ভিত্তিক একটা মাল্টি ন্যাশনাল একটা অর্গানাইজেশন, ওদের সাথে কিছুদিন ট্রেনিং করিয়েছিলাম। তারপরে লিগাল ভয়েস একাডেমির সাথে ট্রেনিং করিয়েছি, এলএলসি, লন্ডন ল কলেজ, ওখানে ট্রেনিং করিয়েছি। তারপরে যেটা বললাম যে আপনার বিটিসি একাডেমিতে করিয়েছি, করাইও। তো যেহেতু ওরা ট্যাক্সের উপরে, এই জন্য আমার কোর্স গুলা কম থাকে। এখন আমরা নিজের থেকে টুকটুক করে আস্তে আস্তে নতুন করে যাত্রা শুরু করলাম, যে আমরা যাওয়ার জন্য। তো এই ট্রেনিং কোটা করানো আসলে আমাদের যে কমার্শিয়াল উদ্দেশ্য, এটা তো অবশ্যই থাকবে কিছু টাকা পয়সা ইনকাম করা। এর সাথে আপনাদেরকে ল্যান্ড ল সম্পর্কে একটা ধারণা দেওয়া, অ্যাজ পার আওয়ার কর্পোরেট অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমাদের যে চেম্বার ওপেন করেছি নেক্সাস লিগাল ল্যাব, এই চেম্বারের একটা মোটো হিসেবে আমরা মূলত আসলে এই ট্রেনিং গুলা দিয়ে থাকি। প্লাস আজকের এই যে ওয়েবিনার, এটা তো সম্পূর্ণ ফ্রি। আপনি যে আমার এই ওয়েবিনার দেখার পরে আমার ট্রেনিং করবেন, এরকম তো কোনো গ্যারান্টি নেই। তো তাইলে ওয়েবিনারটা দিচ্ছি কেন? দিচ্ছি কারণ যারা নতুন লয়ার তারা যেন এখান থেকে কিছুটা বেনিফিটেড হয়। দেখো তো জয়েন করতে পারতেছে না কেন? জয়েন করতে পারতেছে না, একটু ইয়ে করে দেখো যে লিঙ্কে ক্লিক করলে তো জয়েন করা যাচ্ছে, তাহলে জয়েন করতে পারতেছে না কেন? ও, তো আহ, এই ইয়ে থেকে যে আসলে ল্যান্ড ডকুমেন্টেশন ভেটিং করতে আসলে কি কি জিনিস জানতে হয়। তো এই ওয়েবিনারটা করা কেন জরুরি? কারণ আমরা এমন একটা কনসেপ্ট নিয়ে এসেছি নতুন করে মার্কেটে। যেমন আপনি ল পড়বেন, ল পড়ার পরে আপনি আসলে কি প্র্যাকটিস করবেন? সিভিল প্র্যাকটিস করবেন না ক্রিমিনাল প্র্যাকটিস করবেন? লতে তো সবই পড়ায়। তো তাহলে আপনি ল পড়েই আপনি কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকবেন যে আমি কিভাবে কি করব না করব। অথবা আহ, যে কোনো যারা জমি রিলেটেড ইয়ে জ্ঞান অর্জন করতে চান যে আমি কিভাবে এটা জানতে পারি। তো আমরা একটা কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা নতুন করে চালু করার চেষ্টা করছি, যেখান থেকে আপনি একটা জিনিসের A to Z জানতে পারবেন। যেমন ধরেন আপনি একটা ল্যান্ডের কাজ করতে চান, তাহলে একটা ল্যান্ডের কাজ করতে হলে কি কি জানতে হবে। একটা আমব্রেলার নিচে একটা বইয়ের মধ্যে আপনি কোথায় পাবেন? এই কাজটা আমরা করেছি। আমাদের একটা ট্রেনিং এর মধ্যে পুরা ল্যান্ডের যত মোটামুটি যা কিছু দরকার সব ওইটার মধ্যে ইনকর্পোরেট করা আছে। প্লাস আমাদের যে বই আছে বইয়ের মধ্যে আমরা এইগুলা ইনকর্পোরেট করে আপনাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, যেন আপনারা এখান থেকে ল্যান্ড সম্পর্কে একটা প্ল্যাটফর্ম থেকে সবকিছু জানতে পারেন। আজকে যেটা ওয়েবিনার, আমাদের এই ওয়েবিনারে কিন্তু আমরা পুরাটাই আলাপ করব একটা বুলেট পয়েন্ট আকারে।
সামারি আকারে আমাদের যে ট্রেনিংটা হবে সামনে, এইটার ওয়াইড অ্যাঙ্গেলে আলোচনা হবে, কিন্তু যা আলোচনা হবে তার পুরা জিসটাই কিন্তু আপনারা আজকে আলাপ করতে, আপনারা আজকে জানতে পারবেন এবং সামারি আকারে একটা জানতে পারবেন। আপনারা অ্যাটলিস্ট এখান থেকে জেনে যেতে পারবেন যে আপনাদের কি জানা উচিত। এটা কিন্তু আপনারা, তো এখন এ, এই এই এইখান থেকে মোটামুটি আপনারা এই জেনে আপনারা এখান থেকে যেতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো আমরা আজকে কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই। সেটা হচ্ছে আহ, আপনার আমরা প্রথমে আলাপ করব আসলে অ্যাকচুয়ালি প্রপার্টি নিয়ে। প্রপার্টির মধ্যে পড়ে আপনার জমি পড়ে, বিল্ডিং পড়ে, ফ্ল্যাট পড়ে, হ্যাঁ, কমার্শিয়াল স্পেস হতে পারে, এটা আপনার ফ্যাক্টরি হতে পারে, দোকান হতে পারে, যাই হোক না কেন জমি এবং জমির উপরে যে স্থাপনা, এটা নিয়েই আসলে মূলত আমাদের কাজ হবে। তো আমরা সম্পত্তি হতে হলে একটা জিনিসের কি কি গুণাগুণ থাকতে হয় সেটা আপনাদেরকে আগে জানতে হবে। কারণ আমরা আসলে এই প্রপার্টি বা সম্পত্তি নিয়েই আমাদের এই মূল আলোচনাটা। তাহলে প্রপার্টি হতে হলে একটা জিনিসের কি কি থাকতে হবে, যেমন ধরেন এটার উপরে আপনার একটা অধিকার হতে হবে এবং ভোগ দখল থাকতে হবে। তো অধিকার হতে হলে আপনার কি করতে হয়, জাস্ট একটা মিনিট, আমি একটু ফোন রিসিভ করি। তো এটার অধিকার থাকতে হলে আপনার মালিকানা থাকতে হবে, দখল সত্ত্ব থাকতে হবে এবং এটা আপনাকে ভোগ দখল করতে হবে। যেমন ধরেন এটা আমার একটা মোবাইল ফোন, এখন এই মোবাইল ফোনটা আমার নামে কেনা হলো, এর ইএমআই রেজিস্ট্রেশন বলেন, এখন ওই যে কি কি রেজিস্ট্রেশন হচ্ছে এগুলি ধরেন সব আমার নামে, কিন্তু এই মোবাইল ফোনটা আমি ইউজ করি না, দিয়ে দিলাম আপনাদের ভাবিরে। তাইলে কি আমার প্রকৃতপক্ষে আমার মালিকানা থাকলো? যদিও কাগজে কলমে মালিক আমি, কিন্তু ব্যবহার করে কিন্তু আরেকজন। সুতরাং মালিকানা হতে হলে অবশ্যই আপনার যেমন টাইটেল থাকতে হবে, তেমন এটাকে ভোগ দখল করতে হবে, আপনার পজিশনও থাকতে হবে, এনজয় করতে হবে জিনিসটা। এবং সর্বোপরি এখানে আর একটা জিনিস আছে, এটাকে হস্তান্তর যোগ্য হতে হবে, ট্রান্সফার করার ট্রান্সফারএবিলিটি থাকতে হবে। তাইলে পরে গিয়ে এটা সম্পদ হবে, তা না হলে এটাকে কোনোভাবে আপনি সম্পদ বলতে পারবেন না। এরপরে আসেন, এই সম্পদের উপরে যে মালিকানা থাকে, এই মালিকানা কয় ধরনের হয়? এই মালিকানা দুই ধরনের হয়, একটা হলো ফ্রি হোল্ড প্রপার্টি বা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, আর একটা লিজ হোল্ড প্রপার্টি, এটা ইজারাধীন সম্পত্তি। যেমন রাজু, হ্যাঁ, যে ল্যান্ডগুলি দেয় ক্যান্টনমেন্ট বোর্ড, ডিওএইচএস, যে ল্যান্ডগুলি দেয় এগুলি ইজারার মাধ্যমে দেয়, হ্যাঁ, এটা হলো ইজারার মাধ্যমে একটা দেয়। আর একটা হলো ব্যক্তি টু ব্যক্তি বেচা বিক্রি হয়। যেমন আপনার বসুন্ধরা আবাসিক এলাকার সম্পত্তি ব্যক্তি টু ব্যক্তি বেচা বিক্রি হয়। আপনার ইয়ে আমাদের আমি যে চেম্বার আফতাবনগর, এখানে ব্যক্তি টু ব্যক্তি বেচা বিক্রি হয়। তো এটা ব্যক্তি মালিকানাধীন প্রপার্টি। আর এই রাজুকের যেগুলা ধানমন্ডি আবাসিক এলাকা, তারপরে আপনার ডিওএইচএস, রাজুকের যে আপনার বনানীতে আছে, ইয়েতে আছে, গুলশানে আছে, তো এইসব জায়গাগুলি পূর্বাঞ্চলে আছে, এই যে জায়গাগুলি মালিকানা, এই দুই ধরনের মালিকানা আসে একটা সম্পত্তির ক্ষেত্রে, তাই না? এরপরে সরকারি কিছু সম্পত্তি আছে, তার মধ্যে আছে খাস জমি আছে, অ্যাবান্ডন প্রপার্টি আছে, ভেস্টেড প্রপার্টি আছে। খাস জমি কি? সরকারের নিজস্ব যে জমিটা থাকে, একেবারেই সরকারের নিজস্ব মালিকানাধীন, এটা খাস জমি। এটা সাধারণত 1 নম্বর খতিয়ানে থাকে এবং গভর্নমেন্ট বিভিন্ন সময় এটা মানুষকে ইজারা দিয়ে থাকে, ভূমিহীনদের মাধ্যমে ইজারা দেয়, বন্টন করে। এটা খাস সম্পত্তি, গভর্নমেন্টের সম্পত্তি ধরে নিতে হবে। আরেকটা সম্পত্তি আমরা জানবো ভেস্টেড সম্পত্তি, অ্যাবান্ডন সম্পত্তি। ভেস্টেড সম্পত্তি কি? 6/9/1965 সালে, এটার বিরাট গল্প আছে, এটা আমরা আমাদের যখন মূল কোর্স করব তখন এই আকারে করব, কিন্তু যেহেতু আজকে 1 ঘন্টার, এজন্য একটু শর্টে যেতে হচ্ছে, আপনাদের সামারিটা বলি। যে 6/9/1965, এটা সবসময় মনে রাখবেন। এই দিনে যেই হিন্দুরা পাকিস্তান সরকারের বর্ষতা স্বীকার করে নাই, তাদেরকে এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করা হয়েছে। তো
তো এই এনিমি অফ দ্য স্টেট ঘোষণা করে এই প্রপার্টিটার নাম দেওয়া হলো এনিমি প্রপার্টি। এবং এই এনিমি প্রপার্টি দুইটা তফসিল করা হলো, ক তফসিল খ তফসিল। একটা হলো ফুল ভিপি, একটা হলো পার্ট ভিপি। মানে একটা দাগের সম্পূর্ণ অংশ যদি ভিপি হয়ে যায় এটা ফুল ভিপি, আর খ তফসিল হলো পার্শিয়াল যদি কোনো অংশ ভিপি, পার্ট ভিপি। তো এই এই বাংলাদেশ স্বাধীনের পরে এটা আর এনিমি প্রপার্টি থাকলো না, কারণ হিন্দুরা তো আর আমাদের শত্রু থাকলো না। তো যার কারণে এটার নাম দেওয়া হলো ভেস্টেড প্রপার্টি। এইটা ভেস্টেড কেন, মানে অর্পিত শব্দ। অর্পিত মানে অর্পণ করা হলো কার কাছে, কার কাছে অর্পণ করা হলো? ডিসি অফিসের ডেপুটি কালেক্টরের কাছে অর্পণ করা হলো। যার কারণে এই সম্পত্তিটার নাম হচ্ছে অর্পিত সম্পত্তি বা ভেস্টেড প্রপার্টি। এই ভেস্টেড প্রপার্টিটা দুইটা তফসিল, খ তফসিল রিলিজ করে দেওয়া হয়েছে। এটা যদি মালিকানা সঠিক থাকে, কাগজপত্র সঠিক থাকে, কিনতে পারবেন, বেচা বিক্রি করতে পারবেন, আপনার ক্লায়েন্টকেও কিনতে বলতে পারবেন। কিন্তু যদি এই ভেস্টেড প্রপার্টির যদি ক তফসিলে থাকে, তাহলে এটা মামলা করে একমাত্র যদি কেউ জিতে আসে, তাহলে পরে তার কাছ থেকে কেনা যাবে বা কেনার অনুমতি দেওয়া যাবে। আদারওয়াইজ এই ক তফসিলের সম্পত্তি কোনোভাবেই কেনা যাবে না। যদিও সে এসিল্যান্ডকে ঘুষ দিয়ে নামজারি করে নিয়ে আসে, তবুও এটা কোনোভাবেই আপনার ক্লায়েন্টকে বা আপনি কিনতে পারবেন না। অ্যাবান্ডন প্রপার্টি কি? অ্যাবান্ডন প্রপার্টি হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় অনেক মানুষ মারা গিয়েছে, অনেক মানুষ দেশ ছেড়ে চলে গিয়েছে, অনেক হিন্দুরা তাদের সম্পত্তি ফেলে চলে গিয়েছে। তো এই যে পরিত্যক্ত অবস্থায় স্বাধীনতা যুদ্ধের পরে পাওয়া যায়, এটাকে বলা হয় অ্যাবান্ডন প্রপার্টি। এটাও ওই ডিসি অফিসের কাছে আছে, ওরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায়। তো এই অ্যাবান্ডন প্রপার্টির তালিকায় থাকলে ওটাও আপনারা কিনতে আপনার ক্লায়েন্টকে নিষেধ করবেন। এরপরে ব্যক্তি মালিকানাধীন কিছু সম্পত্তি আছে, সেটা হচ্ছে ওয়াকফ প্রপার্টি। ওয়াকফ প্রপার্টির এটা নিয়ে একটু ডিটেইল আলাপ আমাদের ইয়েতে করা হবে। আপাতত যেটা বলি যে ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো মুসলমান যখন দান করে, এই প্রপার্টিটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ প্রপার্টি ওয়াকফ স্টেটের পারমিশন ছাড়া বেচা বিক্রি করা যায় না। পারমিশন টারমিশন কিভাবে কি হয় না হয় এইটা আমরা ডিটেইলে পরে আলাপ করব ইনশাআল্লাহ। শুধু এটা জেনে রাখেন যে ওয়াকফ প্রপার্টি, এখানে একটা মোতোয়াল্লি থাকে, মসজিদ কমিটি চাইলেই বিক্রি করতে পারবে না উইদাউট প্রায়ার পারমিশন ওয়াকফ অথরিটি। আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে, হ্যাঁ। আমরা যখন আবার প্রশ্ন করব তখন আনমিউট করে দেব প্রশ্নের টাইমে, ঠিক আছে? তো আরেকটা আছে দেবোত্তর প্রপার্টি। দেবোত্তর প্রপার্টি হিন্দু যে ধর্মীয় প্রতিষ্ঠানে যদি হিন্দু ধর্মাবলম্বী দান করে, এটাকে দেবোত্তর প্রপার্টি বলে। এগুলি খুব একটা বেচা বিক্রি হয় না, যেহেতু আমাদের দেশে তো মন্দিরের পরিমাণ কম, মন্দিরের জায়গা জমি খুব একটা বেচা বিক্রি ওরকম হয় না। তারপরে প্রপার্টি আসলে দুই রকম, একটা হলো ইমুভেবল প্রপার্টি, একটা হলো মুভেবল প্রপার্টি, তাই না? তো ইমুভেবল প্রপার্টি কোনটা? জমি, বিল্ডিং, ফ্ল্যাট, এগুলা ইমুভেবল প্রপার্টি। এটা নিয়েও কিন্তু আবার আইনে আলাপ করা হয়েছে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর সেকশন 2, যেখানে ডেফিনেশন, সেখানে 6 থেকে 9 এর মধ্যে এই মুভেবল ইমুভেবল সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়েছে। আমরা আমাদের ওই কোর্সের সময় ওই অ্যাক্টগুলি নিয়ে আলাপ করব। শুধু এখন আপনারা জানেন যে একটা হলো যে ইমুভেবল প্রপার্টি মানে জমি, ল্যান্ড এবং ল্যান্ডের সাথে যে জিনিসগুলি পার্মানেন্টলি অ্যাটাচ করা থাকে, যেমন বিল্ডিং, ফ্ল্যাট, আপনার দোকান, তারপরে আপনার ফ্যাক্টরি, যাই থাকুক না কেন, এটা পার্মানেন্টলি ল্যান্ডের সাথে লাগানো থাকলে এটা হলো ইমুভেবল প্রপার্টি। আর মুভেবল প্রপার্টি কোনটা? যেটাকে ধাক্কা দিয়ে সরানো যায়, গাড়ি, মোটরসাইকেল, টাকা পয়সা, কম্পিউটার, চেয়ার, টেবিল, খাট ইত্যাদি ইত্যাদি মুভেবল প্রপার্টি বলা হয়ে থাকে। আমাদের মূলত আলোচনা কিন্তু এই ইমুভেবল প্রপার্টি নিয়ে এই কোর্সে। মুভেবল প্রপার্টির কিছু জিনিস আসবে মর্টগেজ হাইপোথিকেশনের সময়, কিন্তু এই ইমুভেবল প্রপার্টি নিয়ে কিন্তু আমাদের পুরা কোর্সটা আসলে। তো সম্পত্তির মালিকানা কিভাবে ট্রান্সফার হয় সেটা আমরা একটু জানি। সম্পত্তির মালিকানা ট্রান্সফার হয় ক্রয় বিক্রয় সূত্রে, তাই না? ক্রয় বিক্রয়ের মাধ্যমে সম্পত্তির মালিকানা ট্রান্সফার হয়। যেমন আপনি কারো কাছ থেকে কিনলেন, আপনার কাছ থেকে কেউ কিনলো, এভাবে বেচা বিক্রি হয়, যেটা সেল দলিলের মাধ্যমে। এগুলার আবার কোন সেকশনে বলছে, কি কি বিস্তারিত, এটা আমরা আমাদের মূল কোর্সে আলাপ করবো। বাট আপাতত আজকে আমরা এখানে জানবো যে এটা ক্রয় বিক্রয় সূত্রে এটা হস্তান্তর করা যায়। এটা সেলস বা সাবকাবলা দলিলের মাধ্যমে এই সম্পত্তিটা হস্তান্তর হয়। দান সূত্রে, এখন দান সূত্রে যেটা সম্পত্তি হস্তান্তর হয় সেটা হলো যে মুসলিমরা তাদের ব্লাড কানেকশন যদি থাকে তাহলে দুই ভাবে দান করে, হেবা বিল আওয়াজ এবং হেবা ঘোষণাপত্র। আর ব্লাড কানেকশনের বাইরে যদি দান করে, এই দলিলের নাম হয় দানপত্র দলিল। আর হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীরা যদি দান করে, এটা হলো দানপত্র দলিল মাধ্যমে তারা হস্তান্তর করে থাকে।
এই হেবা এবং ডিক্লারেশন অফ হেবা এগুলার মধ্যে আবার কিছু সূক্ষ্ম তফাৎ আছে। এইগুলা আমরা আমাদের মূল কোর্সে আলাপ করব। দান বাতিল করা যায় কিনা, দান সরাসরি বাতিল করার সুযোগ নাই, আদালতে মামলা করে বাতিল করতে হয়, এখানেও কিছু শর্ত আছে। এই বিস্তারিত জিনিসগুলি আমরা কোর্সে আলাপ করব। এরপরে ইজারা সূত্রে সম্পত্তি হস্তান্তর করা যায়। ইজারা সূত্রে কিভাবে, ওই যে লিজটা দেয়, এখানে আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি এটাকে সম্পত্তি হস্তান্তর বলে না, সম্পত্তি ব্যবহার করা, ইউজেস রাইট বলে। যেমন আপনি যদি লিজ দলিল কোনোটা দেখেন, আমরা যখন দেখাবো এখানে হাজারটা টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, মানে এটা করলে আপনার দলিল বাতিল হয়ে যাবে, ওটা করলে লিজ বাতিল হয়ে যাবে, সেটা করলে লিজ বাতিল হয়ে যাবে, মানে খালি বাতিল হয়ে যাবে আর বাতিল হয়ে যাবে। তো এই জন্যে, এবং দেখেন আপনার বেগম খালেদা জিয়া তার বাড়ি থেকে লিজ বাতিল করে দেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে সে ওই বাড়িতে থাকতো, এটা এখন এতিমখানা না কি বানানো হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে টেনে হিচড়ে। হ্যাঁ, তো আসলে লিজ ডিডটা আমি মনে করি না যে এটা আসলে কোনো ট্রান্সফার, যদিও এটা মোড অফ ট্রান্সফারের মধ্যে আসছে, বিভিন্ন আলাপ আলোচনায় আসছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নট ট্রান্সফার, এটা রাইট টু ইউজ দ্য প্রপার্টি অনলি, এটা আমার কাছে মনে হয় আর কি, ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু আইন অনুযায়ী এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফার। এরপরে বিনিময় সূত্রে এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ সূত্রে কিভাবে ট্রান্সফার হয়, যেমন আপনার একটা জমি আছে, আরেকজনের একটা জমি আছে, আপনার জমি আছে ধরেন খুলনায়, একজনের জমি আছে মনে করেন যে বরিশালে। এখন যে বরিশালে আছে সে খুলনায় আসতে চায়, আর যে খুলনায় আছে সে বরিশাল যেতে চায়। এখন বরিশালের লোক আর খুলনার লোকের সামহাও ফেসবুকে পরিচয় হয়েছে, হওয়ার পরে এরা নিজেদের মধ্যে যে কথাবার্তা হয়েছে যে এটা আর সেটা আমরা ট্রান্সফার করি, তো তখন তারা নিজেদের মধ্যে বরিশালের লোক খুলনার নিচ্ছে, খুলনার লোক বরিশাল নিল, এটা এক্সচেঞ্জ। এর আবার কিছু বিধিমালা আছে, সেটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো এটা বিনিময় সূত্রে সম্পত্তি হস্তান্তর হয়। আদালতের রায় সূত্রে, এটাকে আমরা বলি আসলে বয়নামা দলিল। কোনো কারণে যদি কোনো আদালতের রায় সূত্রে কেউ মালিক হয়, যেমন অর্থঋণ আদালতে আপনার 33 ধারায় মালিকানা নিলামে যদি কেউ কেনে তাহলে মালিকানা আসে। তারপরে ব্যাংকে 33-5-7, হ্যাঁ, ব্যাংকের মালিকানা দখল দিয়ে দেয়, এইভাবে যদি কোনো আদালতের রায় সূত্রে মালিকানা আসে, সেটা আদালতের রায় সূত্রে এসে যায়। এরপরে উইল ওয়াসিয়তনামা সূত্রে, উইল মূলেও মালিক হয়, এটা হয় কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার পরবর্তীতে এই দলিলটা কার্যকর হয়। দান করে উনি জীবিত থাকা অবস্থায়, কিন্তু দলিলটা কার্যকর হয় ওনার মৃত্যুর পরে। এই ধরনের দলিল, উইল বা ওয়াসিয়ত দলিল করা হয়। এই দলিলটার আরো অনেক ইয়ে আছে, এটা কার্যকর হতে হলে প্রবেট নিতে হবে। কোন আইনে বলা আছে এগুলি আমরা দেখাবো, একটা ডিস্ট্রিক্ট কোর্ট জাজ কোর্টের থেকে প্রবেট নিয়ে এই দলিলটা কার্যকর করতে হবে, আদারওয়াইজ এই দলিলটা কার্যকর হবে না। এরপরে উত্তরাধিকার সূত্রে, উত্তরাধিকার সূত্রে মানে হেরিডিটারি, এইভাবে যে আপনার দাদার থেকে আপনার বাবা মালিক হচ্ছে, আপনার বাবার থেকে আপনি মালিক হচ্ছেন, আপনার থেকে আপনার সন্তান সন্ততিরা মালিক হবে, এভাবে করেও সম্পত্তি ট্রান্সফার হয়ে থাকে। এরপরে আরো কিছু ধরনের সম্পত্তি আছে, অ্যালুভিয়ান এবং ডিলুভিয়ান, এগুলিকে বাংলায় বলে শিকস্তি পায়স্তি। আমরা একটা গান শুনছি, নদীর কুল ভাঙে কুল গড়ে, এরকম একটা গান আছে না, মানে নদী কিন্তু আপনার সব সময় একভাবে চলে না, একটা কুল অনেক সময় ভেঙে যায়, আবার আরেকটা জায়গায় চর জেগে ওঠে, এটাকে বলা হয় অ্যালুভিয়ান এবং ডিলুভিয়ান। শিকস্তি বা ডিলুভিয়ান মানে হচ্ছে আপনার ভেঙে দেওয়া, আর অ্যালুভিয়ান বা হচ্ছে আপনার পায়স্তি মানে হচ্ছে জেগে ওঠা। তো এইটার আইন আছে, যদি ভেঙে যায়, ভেঙে গেলে 30 বছরের মধ্যে আপনি ফেরত পেতে পারেন। আবার যদি চর জেগে ওঠে 30 বছরের পরে, তাহলে ইট উইল বি ভেস্টেড টু দ্য গভর্নমেন্ট। আর 30 বছরের মধ্যে জেগে উঠলে আপনার পাওয়ার একটা সুবিধা আছে, এবং এটার করও মওকুফ করে দেওয়া হয় 30 বছর পর্যন্ত। এরপরে লিজ ল্যান্ড, গভর্নমেন্ট লিজ বাদেও মানুষ অনেক সময় দোকানে জমি ভাড়া দেয় বা ফ্যাক্টরিতে ভাড়া দেয়। হ্যাঁ, তো এটা এই ধরনের ব্যক্তিগত ভাবেও লিজ হয়, এগুলা নিয়ে আমরা জানতে হবে বা আমরা আলাপ করব। নবাবী এস্টেট, নবাবদের নিজস্ব কিছু সম্পত্তি ছিল, আপনারা আহসান মঞ্জিল দেখছেন, তারপরে এরকম আরো অনেক সম্পত্তি নবাবদের নিজস্ব সম্পত্তি ছিল, তাদের গোড়াশাল, তাদের অফিস, তাদের ইউজ ইউজ করার মাঠ, তাদের ইয়ে কি বলে নিজস্ব ফসল উৎপাদনের কিছু জায়গা, তাদের পিলখানা, এইসব জিনিসগুলা নবাবী এস্টেটের মধ্যে পড়ে। এগুলো অধিকাংশই বেদখল হয়ে গেছে, এই জন্যই বলা যে এইগুলা নবাবদের এরিয়ার আশেপাশে জমি কেনার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে। এবার ভাওয়াল এস্টেট, ভাওয়াল এস্টেটের বিরাট কাহিনী। এটা গাজীপুরের আপনার যে ডিসি অফিস আপনারা দেখেন, ওই ডিসি অফিসের ওইটা ভাওয়াল রাজার অফিস ছিল।
ওখানে অনেক ভাওয়াল রাজার বউ আর ডাক্তার আশুতোষের অনেক মুখরোচক গল্প আছে। এই গল্প শোনাবো এবং প্রকৃত সত্য যেটা সেটাও শোনাবো। এটা নিয়ে অনেক বড় মামলা আছে, দা ভাওয়াল স্টেট কেস, এটাও শোনাবো। তো ভাওয়াল স্টেট এটা আছে এই ওই গাজীপুর প্লাস আশেপাশের জায়গার জমি কিনতে হলে আপনাদেরকে এখানে সতর্ক করতে হবে যে আসলে এই জায়গাগুলি ভাওয়াল স্টেটের মধ্যে পড়ছে কিনা। এরপরে এর সাথে রিলেটেড কিছু ল আপনাদের জানতে হবে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, আরো অসংখ্য অসংখ্য আইন আছে। আইনের একটা পোর্শন আছে সেটা আমরা আলাপ করব। তো এখানে একটা জিনিস বলে রাখি, একটা জমির যদি ভেটিং করতে হয় তাহলে কিন্তু আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। একটা, এই জমি রিলেটেড কি কি আইন আছে এর বেসিক ধারণা আপনাকে থাকতে হবে। এই যে ভূমি ব্যবস্থাপনার যে ইতিহাস এটা আপনাকে জানতে হবে। তারপরে এই ভূমি কি বলে ফারায়েজ করা, একজন মানুষ মারা গেলে তার উত্তরাধিকাররা কে কিভাবে কিভাবে মালিক হয়, মুসলিম হিন্দু ফারায়েজ এগুলি সম্পর্কে আপনাদের জানতে হবে। তারপরে আপনার কি বলে একজন একটা জমির সার্ভে কিভাবে হয় এটা জানতে হবে, খতিয়ানের হিসাব ভাঙানো জানতে হবে। তারপরে আপনার খতিয়ানগুলি চিনতে হবে, দলিলগুলি চিনতে হবে। তারপরে আপনার কি বলে কিভাবে জাল দলিল আইডেন্টিফাই করতে হয় এটা জানতে হবে। তারপরে আপনার টাইটেল চার্ট বানানো শিখতে হবে। দেন আপনি একটা লিগ্যাল ওপিনিয়ন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি চেইন মিলাবেন, হ্যাঁ এইগুলা জানতে হবে। দেন ফাইনালি আপনি একটা লিগ্যাল ওপিনিয়ন কিভাবে ড্রাফট করবেন। তারপরে এই ডকুমেন্টগুলি জেনুইন আছে না ফেক আছে এটা কোথায় গেলে আপনি সার্চ করতে পারবেন এটা জানতে হবে। বিল্ডিং হলে বিল্ডিং প্ল্যান সঠিক আছে কিনা, এটা কিভাবে জানবেন। এরকম বিস্তারিত সবকিছু জানলেই আপনি একটা মতামত দিতে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু সিএসএস এ আর এস খতিয়ান মিলাই গেলেন আর আপনি মনে করবেন যে আপনি ল্যান্ডের বিশাল ওস্তাদ হয়ে গেছেন, আপনি ল্যান্ডের সবকিছু জানেন। এটা একটা রং কনসেপশন। আপনাকে এই পুরা জিনিসটা না জানলে আপনি ল্যান্ড ভেটিং করলে আপনি সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না। শুধুমাত্র সিএসএস এ আর এস সিটি জরিপ এটা মিলালেই মালিকানা আসে না। অসংখ্য আইন আছে, অসংখ্য বিষয়গুলা জড়িত। এখন আপনি বলবেন যে স্যার আপনার একদিনের কোর্সে কি সব শিখে যাব? না, একদিনের কোর্সে বা এই এক মাসের কোর্সে বা ফিজিক্যাল যেটা 2 মাসের কোর্সে আপনি সব শিখে যাবেন না। কিন্তু আপনি চলার জন্য যতটুকু দরকার সেটা আপনি শিখে যাবেন। সে আবার কেমন? সেটা হচ্ছে আপনি যখন ড্রাইভিং শিখেন, তো ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে কি একেবারে প্রো ড্রাইভার হতে হয়, মানে একেবারে মনে করেন যে আপনাকে হাইওয়েতে চালায় দেখাইতে হবে, না হলে ইয়েতে চালায় দেখাইতে হবে, এরকম তো না। একটা গাড়ির মধ্যে কি কি থাকে বেসিক নলেজ আপনার আছে, রাস্তা কি কি দেখতে হয়, সাইন কি কি আছে, গাড়িটা কেমনে সামনে নিতে হয়, কেমনে পিছনে নিতে হয়, কেমনে পার্কিং করতে হয়, কেমনে ডাইনে নিতে হয়, কেমনে বামে নিতে হয়, এই জিনিসটা তো আপনাকে জানতে হবে। তো এই যে জানার যে জিনিসটা আপনাকে গাড়ি চালানোর জন্য যে প্রস্তুত করা, এটা আমরা আমাদের এখান থেকে করে দিব। এরপরে আপনি আস্তে আস্তে চালাতে চালাতে প্রো লেভেলের ড্রাইভার হবেন। কিন্তু এই যে জিনিসটা যে আপনার কি কি জানতে হবে, একটা গাড়ির কি কি পার্টস পাতি থাকে, কোথায় কি থাকে, গাড়ি বন্ধ হয়ে গেলে কেমনে স্টার্ট করবেন, কিভাবে আপনি তেল মাপবেন, কিভাবে আপনার স্পার্ক প্লাগ পরিষ্কার করবেন, আপনি কিভাবে ইয়েতে কি বলে গাড়ি জাম্প স্টার্ট করবেন, এইসব জিনিসগুলি আপনি যদি না জানেন তাহলে তো আপনি ড্রাইভার হবেন না। এই জিনিসগুলি আমরা মূলত এখানে শেখাবো ট্রেনিং এ, যে আপনি একটা লিগ্যাল ওপিনিয়ন কিভাবে করতে পারেন। তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে আপনি এক সময় এক্সপার্ট হয়ে যাবেন, তখন আর আপনাকে আপনি নিজেই অনেক কিছু আমার থেকে আরো বেশি বেশি জিনিস আবিষ্কার করতে পারবে। আসেন কিছু ল্যান্ডের আমরা যে ল নিয়ে কি আমরা বিস্তারিত আলাপ করব। তো একটা আমরা উদাহরণ দিই, যেমন এই যে মুভেবল ইমুভেবল প্রপার্টির মধ্যে আমরা এইভাবে ল দেখাবো, প্রেজেন্টেশন আকারে দেখাবো। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে এইটা হচ্ছে যে ইমুভেবল, কিন্তু এই গাছ যদিও পার্মানেন্টলি ইয়ের সাথে, এটা কিন্তু ইমুভেবল না, কারণ আইনে একে স্ট্যাটাস দেয় নাই। সেটা আপনাদেরকে আমরা আইন দিয়ে দেখাবো যে গাছপালা হবে না, আর এইগুলা ইমুভেবল প্রপার্টি। এভাবে আমরা আইন দিয়ে দেখাবো। এই যে এখানে দেখেন এক্সেপশন অফ ইমুভেবল প্রপার্টি বলা আছে যে স্ট্যান্ডিং টিম্বার, গ্রোইং ক্রস, গ্রাস, ফ্রুট যেগুলি ভবিষ্যতে কেটে ফেলা হতে পারে, এই ধরনের জিনিস ইমুভেবল প্রপার্টির মধ্যে পড়ে না। ইভেন মেশিনারিজ যদিও পার্মানেন্টলি লাগানো থাকে বিভিন্ন ইয়ের সাথে, ফ্লোরের সাথে বা স্ট্রাকচারের সাথে, তবুও মেশিনারিজকে আইনে আপনার ইমুভেবলের মর্যাদা দেওয়া হয় না। এই ধরনের এক্সেপশনাল জিনিসগুলি আমরা জানবো এবং আইনের সেকশনের আলোকেই জানবো। আর মুভেবল প্রপার্টি কি, ইমুভেবল যেগুলো না এগুলি সব মুভেবল, এভাবে আইনে। আমরা মর্টগেজ, হাইপোথিকেশন, প্লেজ লিয়েন সম্পর্কে জানবো।
যেমন মর্টগেজ সম্পর্কে বলা আছে সেকশন 58 অফ দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882-তে বলা আছে। মর্টগেজটা কি? মর্টগেজটা হলো আপনি লোনের এগেনস্টে যদি কোনো জমি বন্ধক রাখেন, সেটা মর্টগেজ। এখন মর্টগেজ কত প্রকার? আইনে মর্টগেজ কয়েক প্রকার আছে, যেমন সিম্পল মর্টগেজ, ইউজার ফ্র্যাকচারি মর্টগেজ, ইংলিশ মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, এরকম কয়েক রকমের মর্টগেজ আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশে দুই রকমের মর্টগেজ প্রচলিত। বাংলার হিসাবে আমার রেজিস্টার্ড মর্টগেজ, আনরেজিস্টার্ড মর্টগেজ শেষ। এখন রেজিস্টার্ড মর্টগেজ কোনটা? যেটা মর্টগেজ দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা, এটা সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশনের মাধ্যমে যে মর্টগেজটা আপনারা দিয়ে থাকেন ব্যাংকে, সেটা হলো রেজিস্টার্ড মর্টগেজ। আর আনরেজিস্টার্ড মর্টগেজ কোনটা? এইটা হলো যে জমির কাগজপত্র জমা রাখে, জমা রেখে আপনাকে লোন দেয়, কিন্তু কোনো রেজিস্টার্ড মর্টগেজ ডিড হয় না। দুইটা চুক্তি হয়, সেটা হলো এমডিটিডি, এমডিপিডি। এমডিটিডি হচ্ছে মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ টাইটেল ডিড, আর এমডিপিডি হচ্ছে মেমোরেন্ডাম অফ ডিপোজিট অফ পজেশন ডিড। টাইটেল ডিড হয় জমির ক্ষেত্রে, পজেশন ডিড হয় দোকানের ক্ষেত্রে। এই দুইটা চুক্তির মাধ্যমে জমির কাগজপত্র নেওয়া হয়। এটা সরাসরি ভারত তিনে অকশনে সেল করা যায় না। এটাকে সেল করতে হলে মামলা করে অ্যাটাচ করে দেন অকশনে সেল করতে হয়। এরপরে হচ্ছে যে ইমুভেবল প্রপার্টির মর্টগেজ এভাবে হয়। আর মুভেবল প্রপার্টির মর্টগেজ কিভাবে হয়? দুইটা ফরম্যাটে হয়, হাইপোথিকেশন আর প্লেজ অবলিক লিয়েন। প্লেজ আর লিয়েন একই জিনিস, কিন্তু ফরম্যাটটা দুই রকম। হাইপোথিকেশন কি? মেশিনারিজ যেগুলা, মেশিনারিজ গুলা হাইপোথিকেশন করা হয়। জানছো নাকি? মেশিনারিজ গুলা হাইপোথিকেশন করা হয়। আর প্লেজ আর লিয়েন কি? প্লেজ হচ্ছে আপনার আহ, আহ, যেমন গুডস গুলা প্লেজ আর লিয়েনের মাধ্যমে হয়। গুডস বলতে কি? ধরেন টিভি, ফ্রিজ, এসি এগুলি বেচে না? এখন এগুলা তো ওই ব্যাংক থেকে লোন নিয়েই এলসি করে নিয়ে আসে। তো দুইটা ফর্মুলায় ব্যাংক লোন দেয়। একটা হলো মালগুলা ব্যাংকের গোডাউনে থাকে, আর একটা হলো মালগুলা দোকানদারের কাছেই থাকে কিন্তু ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে। তো ব্যাংকের গোডাউনে যেটা থাকে এইটাকে বলা হচ্ছে গিয়ে প্লেজ। এটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একমাত্র প্র্যাকটিস করে। ওই ওর ব্যাংকের গোডাউনে থাকে। আপনি 10টা 20টা করে ফ্রিজ দেবে, এসি দেবে, আপনি বেচা ওটা একটা কিস্তি পরিশোধ করবেন, করলে আপনাকে আবার আরো 10টা 20টা দেবে, এইভাবে। আর লিয়েন কি? লিয়েন হচ্ছে ব্যাংক এসব ঝামেলার মধ্যে নেই, আপনার মাল আপনার গোডাউনেই থাকবে, এগুলি দায়বদ্ধ। আপনি যদি লোনের টাকা পরিশোধ না করেন সমস্ত মাল ক্রোক করে বিক্রি করে দিবে। এরকম কিছু কিছু ইমুভেবলের জিনিস আমরা আমাদের কোর্সে আরো ডিটেইলে আলাপ করব, এখানে লেখা আছে। তারপরে সাকসেশন, খুব শর্টে আমরা কিন্তু আপনাদেরকে সাকসেশন শিখাবো। এই সাকসেশনকে বলা হচ্ছে দুনিয়ার তাবৎ জ্ঞানের অর্ধেক। এখন আপনি যেখানেই সাকসেশন করতে যান, তখন দেখবেন যে এখানে জাবিল ফুরুজ, জাবিল ফুরুজের মধ্যে অমুক পিতামহ প্রপিতামহ নানি দাদি নানি এইসব দিয়ে এমন একটা হট্টগোল লাগায় রাখছে যে এই সাকসেশন আপনার মাথার মধ্যেই ঢুকবে না। মানে ও সাকসেশন দেখলে আপনার শরীরের মধ্যে জ্বর আসবে। আসলেই কিন্তু একটা জিনিসে আপনি যদি ঠান্ডাভাবে চিন্তা করেন কেন তাবৎ জ্ঞানের অর্ধেক বলা হয়েছে, আপনি বলবেন যে এটা তো আপনার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু হাদিসে বা বিভিন্ন ইসলামিক ইয়েতে আসছে যে এই সাকসেশন হচ্ছে তাবৎ জ্ঞানের অর্ধেক। সেটা কেমন? যেমন ধরেন পৃথিবীতে অনেক জ্ঞান থাকতে পারে, নিউক্লিয়ার সায়েন্স আছে, আপনার রকেট সায়েন্স আছে, আপনার চিকিৎসা বিদ্যা আছে, আইন শাস্ত্র আছে, কিন্তু একটা মানুষ কি একসাথে সবগুলি জিনিসের উপরে মানে জ্ঞান অর্জন করে? একটা মানুষের কিন্তু দুইটা লাইফ, একটা ব্যক্তি জীবন, একটা কর্মজীবন। কর্মজীবনে হয় কেউ একজন ডাক্তার, না হয় কেউ একজন ইঞ্জিনিয়ার, না হয় কেউ একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, না হয় কেউ একজন সামরিক যে চাকরি করে বা অস্ত্রপাতি বানায় এরকম সায়েন্টিস্ট। আর একটা জীবন হচ্ছে তার ব্যক্তি জীবন, এর বাইরে কিন্তু তার জীবন নাই, দুইটা জীবন। তাহলে এই ল অফ সাকসেশন তার ব্যক্তি জীবনে পুরোটাই কভার করে। বিয়ে শাদী ডিভোর্স জন্ম মৃত্যু, হ্যাঁ, বাচ্চা বৈধ না অবৈধ, সমস্ত জিনিসগুলাই কিন্তু কাভার করে। এই জন্যই কিন্তু বলা হয়েছে তাবৎ জ্ঞানের অর্ধেক, মানে ব্যক্তি জীবনটা আপনার পুরাটাই এই সাকসেশনে কাভার করে। তাহলে এইটা আবার কোর্সের মধ্যে শর্টকাটে কেমনে শিখাবো? শর্টকাটে এমন ভাবে শিখাবো যেন আপনারা এখন কাজ চালানোর জন্য মোটামুটি বেসিক লেভেলের সাকসেশনের নলেজ আপনাদের আসে। তার কিছু ধারণা আপনাদেরকে শর্টকাটে দিই, তাহলে বুঝবেন। যেমন মুসলমানদের মধ্যে 3 শ্রেণীর আমাদের ওয়ারিশ আছে, যেমন জাবিল ফুরুজ, জাবিল আসাবা, জাবিল আরহাম। জাবিল ফুরুজ কারা? যাদেরকে কোরআনে সূরা নিসা, সূরা আনফাল আরো কয়েকটা সূরার মাধ্যমে যাদেরকে অংশ ফরজ করে দেওয়া হয়েছে, কার কত অংশ বলে দেওয়া হয়েছে। এই এদের অংশ কখনোই তামাদি হবে না, এরা জাবিল ফুরুজ। আসাবা কারা? জাবিল ফুরুজকে দেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে এটা যারা ভোগ করবে তারা আসাবা। আর জাবিল আরহাম কারা? জাবিল ফুরুজ
যদি থাকে বা না থাকে, বা আশাবাদ যদি না থাকে, শুধু জাবিল ফুরুজ থাকে, সেক্ষেত্রে জাবিল ফুরুজরা যদি সম্পূর্ণ সম্পত্তি না পায়, তাইলে অবশিষ্ট যে সম্পত্তি থাকে এটা যারা পায় দূরবর্তী আত্মীয় স্বজন তারা আশা পায়। এটা শুনলে এখন মাথা টাথা ঘুরানো শুরু করবে। আমি শর্টকাটে বলি, বাংলাদেশে মুসলিমদের মধ্যে 6 জন ব্যক্তি হলো আপনার ওয়ারিশ। আপনি যদি মাথায় চিন্তা করেন এইভাবে, পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা, এই 6 জন। পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা, এই 6 জন যদি থাকে, আর কাউ কি ওয়ারিশ হওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। যদি আপনার এই 6 জনের বাইরে এই 6 জনের মধ্যে বেসিক কেউ না থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যদের ওয়ারিশ হওয়ার সুযোগ আছে। এবং 80-90% ক্ষেত্রেই দেখবেন যে এই 6 জনই মোটামুটি থাকে। যদি মেয়ে না থাকে তাহলে মেয়ে যদি একটা হয় তাহলে সে হাফ পাবে, একাধিক থাকলে 2/3, বাকি অংশ বাতিজা বাতিজিরা পাবে, বা চাচারা পাবে, বা দাদা পাবে, যে পাবে। তো তাইলে এটা ইট ইজ নট সো কমপ্লিকেটেড। এটারে মানে কিছু ইয়েতে বই খাতাপত্র যদি পড়েন মাথা পুরো আউলায় যাবে। আপনার জাবিল ফুরুজ 28 জন মহিলা, অমুক জন পুরুষ, এইগুলি পড়ে আপনি মনে করেন যে কনফিউজ হয়ে যাবেন। কিন্তু আপনি হিসাব করে দেখেন, এই 6 জনের বাইরে কোনো সাকসেসর না, এই 6 জন যদি থাকে আর কেউ পাবে না। এবার যদি ছেলে থাকে, ছেলের সাথে মেয়েরা মিলে আশা হয়ে যাবে 2:1। ছেলে যদি না থাকে, শুধু মেয়ে থাকে, মেয়ের অংশটা মেয়ে পাবে, আর বাকিটা আপনার বাতিজা বাতিজিরা এভাবে পাবে। আর একটা জিনিস হলো, আপনার সাকসেশন সার্টিফিকেটের মধ্যেই বলা থাকে যে কে কে ওয়ারিশ, সেই অনুযায়ী আপনি ভাগ করে দিবেন কার কত অংশ। এই জন্য এভাবে করবে। হিন্দুদের মধ্যে স্বপিণ্ড কারা? এ তো 54 জন স্বপিণ্ড আছে। আমার তো এত দরকার নাই, আমার যদি ছেলে থাকে তাহলে ছেলে সম্পত্তি পাবে। স্বপিণ্ড স্বগোত্র, স্বপিণ্ড সকুল্য সমানোদক। স্বপিণ্ডরা থাকলে সকুল্য সমানোদক পাবে না, স্বপিণ্ড না থাকলে সকুল্য পাবে, সকুল্য যদি না থাকে সমানোদক পাবে, এরকম। তো স্বপিণ্ড কারা? যে পিণ্ড দিতে পারে। তো পিণ্ড কি? পিণ্ড হলো যে দেহাবশেষ, যে হাড়ির মধ্যে থাকে, বা মুখাগ্নিকে বলা হচ্ছে পিণ্ড। যে মুখে আগুন দেওয়ার মতো ক্যাপাবেল থাকে সে পিণ্ড দিতে পারে। এখন হিন্দুদের মধ্যে শুধু ছেলেরা সম্পত্তি পায়, মেয়েরা পায় না। পায় কিছু ক্ষেত্রে, যেমন যদি মেয়েদের বিয়ে না হয়, সে জীবন সত্ত্বে একটা অংশ পায়। বিয়ে হয়ে গেলে আবার ওইটা ভাই বোনদের কাছে চলে যাবে, ভাইদের কাছে চলে যাবে। হিন্দু মহিলা বিধবা যদি থাকে, বিধবা একটা সম্পত্তি পায় বাংলাদেশি আইন অনুযায়ী। দায়ভাগা আইন অনুযায়ী পায় না, কিন্তু বাংলাদেশ আইন করে দিছে, পায়। এইভাবে প্রত্যেকের একটা করে শেয়ার, যে কয়জন ওয়ারিশ খুঁজে পাওয়া যাবে তাদের সবাই একটা শেয়ার করে ভাগ করে দিবেন, এরকম। বৌদ্ধরা হিন্দু ইনহেরিটেন্স ফলো করে, আর খ্রিস্টান ইনহেরিটেন্স হয়তো হাতে গোনা একটা দুইটা পাবেন না। আমরা আরো কিছু শর্ট টেকনিক, সফটওয়্যার বলে দিব, যেগুলাতে আপনি খুব সহজেই সাকসেশনের হিসাব করতে পারবেন। তবে আপনাকে যদি মানে অ্যাডভান্স লেভেলের ইয়ে হতে হয়, এই 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 বিষয়ে এক্সপার্ট হতে হয়, তাহলে আপনাকে কিন্তু সাকসেশনের উপরে ডিটেইল জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু আই ডোন্ট এক্সপেক্ট যে আপনি এখনই একেবারে সাকসেশনের জাহাজ হয়ে যাবেন। কিন্তু বেসিক লেভেলে কাজ চালানোর জন্য তো আপনার নলেজ থাকতে হবে। সেই জিনিসটাই আমরা আমাদের এখান থেকে আপনাদেরকে প্রোভাইড করব। এরপরে আসেন, আপনাকে দলিলগুলি সম্পর্কে জানতে হবে, খতিয়ানগুলি সম্পর্কে জানতে হবে। তো দলিলের মধ্যে আমরা ভাগ করছি দলিলকে 2টা ক্যাটাগরিতে: টাইটেল ডিড, বায়া ডিড, অরিজিনাল কপি, সার্টিফাইড কপি। তো টাইটেল ডিড কি জিনিস? টাইটেল ডিড হচ্ছে বর্তমান মালিকের যে মালিকানার সম্পত্তিটা, ওনার যে টাইটেলটা আসছে যে দলিলের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে টাইটেল দলিল। আর বায়া দলিল কি? বায়া দলিল হচ্ছে অল দা প্রিভিয়াস মালিকের দলিল, এর আগে যারা মালিক ছিল তাদের দলিল ছিল না, তো তাদের যে দলিল গুলা, এগুলাকে বায়া দলিল বলা হচ্ছে। অরিজিনাল দলিল কি? যে দলিলটার মধ্যে সই স্বাক্ষর হয়ে রেজিস্ট্রি হয়, টিপসই মিপসই মারা হয়, ওই যে অরিজিনাল দলিলটা, এটার অরিজিনাল দলিল বলে। আর বায়া দলিল কি? অরিজিনাল ছাড়া যতগুলা সার্টিফাইড কপি বা ট্রু কপি কালেক্টর হয়, এগুলাকে বায়া দলিল বলা হচ্ছে। এরপরে কত রকমের দলিল হয়? দলিল অনেক রকমের হয়, তার মধ্যে আপনার কাজ করতে গেলে এইরকম জিনিসগুলা পাবে: সেল ডিড, হ্যাঁ, তারপরে লিজ ডিড। সেল ডিড হচ্ছে যে ওই যে আপনার সাব কাবলা দলিল। লিজ ডিড, লিজ ডিড লিজ ডিড হচ্ছে কি আপনার লিজ হোল্ড প্রপার্টির যে দলিলটা হয়, এই লিজ ডিড, এগুলো আপনাদেরকে কিন্তু আমরা সব কোন ডিড গুলা দেখতে কেমন হয়, সেই ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি কোন ডিড কেমন আছে, সবগুলো আপনাদেরকে আমরা ফিজিক্যালি দেখাবো। দেখানোর পরেই কিন্তু আপনাদেরকে মনে করেন যে আমরা এই কি বলে, এই 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 এই, মানে আপনাদের যে স্যাটিসফ্যাকশন আসার পরেই কিন্তু আমরা কোর্স শেষ করব। এর আগে আমাদের কোর্স শেষ হবে না। এগুলি ফিজিক্যালি সব দেখাবো। লিজ ডিড কেমন হয়, পুরাতন আমলে কেমন ছিল, বর্তমান আমলে। সেল ডিড পুরাতন আমলে কেমন ছিল, বর্তমান আমলে কেমন।
পাকিস্তান আমলে কেমন ছিল, ব্রিটিশ আমলে কেমন ছিল, হিন্দু আমলে কেমন ছিল, মুসলিম আমলে কেমন ছিল, কবুলিয়ত পাট্টা দলিল কেমন, সব দেখাবো। উইল ওয়াসিয়তনামা দলিল, এই 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 দলিল গুলা দেখতে কেমন এটা দেখাবো। ওয়াকফ ডিড সম্পর্কে আলাপ করব। তারপরে এক্সচেঞ্জ, ও আচ্ছা বলে নি, গিফট ডিড হচ্ছে হেবা দান বা দানপত্র, যে দলিলটা। উইল ওয়াসিয়তনামা দলিল তো বলছি যে আপনার মৃত্যুর পরে কার্যকর হবে। ওয়াকফ হচ্ছে গিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে যে দানটা করা হয়। এওয়াজ বদল, যেটা এক্সচেঞ্জ দলিল আমরা বলেছি একটু আগে। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, কাউকে যদি আপনি জমি বেচা বিক্রি বা সব ধরনের ক্ষমতা হস্তান্তর করেন, সেটাও করতে পারেন। আবার কাউকে আপনি স্পেশালি কোনো পাওয়ার দিতে পারেন, এটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে পড়বে। আবার মনে করেন যে আপনি দেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন একরকম, বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলে কেমনে কিভাবে দিবেন, এগুলি নিয়ে বিস্তারিত আমরা আলাপ করব, বা আপনাকে জানতে হবে কিন্তু এগুলো। দেন ডিড অফ এগ্রিমেন্ট, যখন বিল্ডিং হয় জয়েন্ট ভেঞ্চারে, তখন এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট গুলি বা এমওইউ বা কন্ট্রাক্ট, এই যে যেগুলি হয়, এগুলি ডেভেলপার এবং ল্যান্ড ওনারের মধ্যে হয়, এই ধরনের দলিল হয়, এগুলি নিয়ে আমরা আলাপ করব। এবং রেকটিফিকেশন দলিল, নো অবজেকশন দলিল, মানে ভ্রম সংশোধন দলিল, না দাবি দলিল। এরপরে আপনার আরো দলিল আছে, যেমন সেল সার্টিফিকেট কোর্ট থেকে যেটা দেয়, এই ধরনের আরো অনেক দলিলগুলি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। এই দেখেন পুরাতন আমলের একটা দলিল, এইভাবে আপনাদেরকে আমরা দেখাবো। এটা 1,000 টাকার স্ট্যাম্পে, তাই না? এটার মধ্যে আপনার জমির পরিমাণ লেখা আছে, দাতার সিগনেচার আছে, সাব রেজিস্ট্রারের সিগনেচার আছে, কত টাকা জমা দিচ্ছে সেটা লেখা আছে, দাতা, এই যে দাতাদের নাম, গ্রহীতাদের নাম, ঠিকানা, কিভাবে আগে লেখে কিভাবে বর্তমানে লেখে, এটা দেখাবো। অপোজিট পেজে দেখেন থাম্ব ইমপ্রেশন আছে, এটা কেমনে কেমনে নেওয়া হয়, এগুলি নিয়ে আমাদের বিস্তারিত আলাপ করা হবে আপনাদের বোঝানোর জন্য। তারপরে আপনার শনাক্তকারীর নাম ঠিকানা কোথায় কি থাকে। ল্যান্ড সার্ভে নিয়ে আলাপ করব। ল্যান্ড সার্ভে কি আসলে? ল্যান্ড তো মনে করেন যে আমাদের পুরাতন আমলে, একেবারে ধরেন এনশিয়েন্ট আমলে, তখন তো কোনো ম্যাপ ট্যাপ ছিল না, যে যার মতো দখলে ছিল। ইভেন আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান, মানুষ বলবে যে ওই মাথা পর্যন্ত আমার সম্পত্তি। আসলে কার কোন দাগে কি অবস্থা এরকম কিন্তু পার্বত্য চট্টগ্রামে এখনো নাই, তেমনি ওই সময়েও ছিল না। তো না থাকার কারণে পরবর্তীতে ব্রিটিশ গভর্নমেন্ট এসে একটা জরিপ চালায়, যেটাকে ক্যাডাস্ট্রাল সার্ভে বলে। তখন ওই এলাকাটাকে ভাগ করে কে কোন প্লট দখল করে, এগুলারে প্লটিং করে ম্যাপিং করে, এগুলার কে কোন জায়গায় কতটুকু মালিক আছে, জমির শ্রেণী কি, এগুলো একটা জায়গার মধ্যে লিখে রাখে। এই যে পুরা কাজটা করা হয়, জরিপ চালানো হয়, এটাই হলো যে সার্ভে। এই সার্ভের মাধ্যমে এই জরিপের রেজাল্টটা একটা জায়গায় লিখে রাখা হয়, যেটার নাম হলো খতিয়ান। এই সার্ভে গুলা কোন সার্ভে কেমন হয়েছে, কি খতিয়ান দেখতে কেমন, এগুলা নিয়ে আমরা আলাপ করব। সার্ভের মধ্যে অনেক ইম্পর্টেন্ট শব্দগুলো আপনারা পাবেন, যেমন ধরেন পরগনা, এই ব্রিটিশ আমলে জেলাকে পরগনা বলা হতো, হ্যাঁ। তারপরে তৌজি, প্রত্যেক পরগনায় আমরা যেমন এখন বালাম বই বলি বা ভলিউম বুক বলি, তেমনি একটা রেকর্ড বই থাকতো, এটার নাম হলো তৌজি। মৌজা, জমি মাপার ক্ষেত্রে গ্রামকে মৌজা বলে, কিন্তু এই গ্রাম মানে যে প্রত্যেকটা গ্রামের নাম সেম হবে এটা না, এটা জমি মাপার একটা একক। তো এমন হতে পারে যে একাধিক গ্রাম নিয়ে একটা মৌজা হতে পারে, আবার এমন হতে পারে যে একটা গ্রামের মধ্যে দুইটা মৌজা থাকতে পারে। তো এটা হলো জাস্ট জমির ক্ষেত্রে যে গ্রাম বোঝানো হয় বা ক্ষুদ্রতম একক বোঝানো হয়, এটা হলো মৌজা। মৌজা ম্যাপ, প্রত্যেকটা মৌজার একটা নকশা আঁকানো থাকে, এটাকে মৌজা ম্যাপ বলে। আপনাদেরকে আমরা দেখাবো, প্রত্যেকটা জিনিস লাইভ দেখাবো যে কোনটা দেখতে কেমন। এরপরে জেএল নাম্বার। জেএল নাম্বার বলতে জুরিসডিকশন লিস্ট বোঝায়। এটা প্রত্যেকটা মৌজারই একটা নিউমেরিক্যাল নাম্বার থাকে। আপনার আমার রোল নাম্বার থাকে না ভার্সিটিতে স্কুলে পড়ার সময়, মৌজারও একটা রোল নাম্বার আছে, এই রোল নাম্বারটাকে বলা হয় জেএল নাম্বার। আর তফসিল কি? তফসিল হচ্ছে আপনার বাড়ির যেমন ঠিকানা থাকে না, জেলা, থানা, তারপরে কি বলে রাস্তা নাম্বার বা ভিলেজ, তারপরে বাড়ির হোল্ডিং নাম্বার, তারপরে কত তলায়, এগুলি থাকে না, ঠিক তেমনি জমিরও থাকে জেলা, থানা, মৌজা, জেএল নাম্বার, দাগ খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, জমির পরিমাণ কতটুকু, চৌহদ্দি, উত্তর পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কারা, এই যে পুরো টোটাল ডিটেলটা থাকে, এটাকে বলা হচ্ছে জমির তফসিল। এরপরে অনেকগুলি আছে, মাঠ পর্চা কিভাবে হয়, ডিপি কেমনে হয়, তারপরে আপনার প্রিন্ট পর্চা কেমনে হয়, এগুলি আপনাদেরকে জানতে হবে। তো মাঠ পর্চা বলতে যেটা একেবারে মাঠে হাত খসলা বলে বা বুজারত খতিয়ান বলে, যেটা প্রথমে একটা মাপামাপির পরে দেয়, এইটারে বলে মাঠ পর্চা। এরপরে
ও জোত নাম্বার। জোত হচ্ছে গিয়ে পূর্বে যদি যান ব্রিটিশ আমলে, তাহলে জোত বলতে বোঝায় রায়তি বা চাষির যে সত্ত্বটা ছিল ওটারে জোত বলতো। আর বর্তমানে যদি আসেন তাহলে জোত বলতে যেইখানে খাজনা জমা নেওয়া হয় ওটারে জোত বলা হয়। দাখিলা বলতে রেন্ট রিসিপ্ট, রেন্ট রিসিপ্টকে আসলে দাখিলা বলা হয় বা ভূমি উন্নয়ন কর। আচ্ছা, নাল জমি, নাল জমি বলতে আবাদযোগ্য সমতল জমিকে নাল জমি বলা হয়, যেটাতে আপনার ধানি জমি আসলে আমরা বলি, বা ফসল হয় যে জমিতে। চালা ভূমি, চালা হচ্ছে নালের চেয়ে একটু উঁচু, ধরেন পুকুর পাড় বা হচ্ছে জমির আল দিয়ে যে উঁচু একটু জায়গা থাকে এগুলাকে চালা জমি বলে। মৌরসি, ওয়ারিশ সূত্রে যে আপনার আহ অধিকারটা জন্মায়, আপনার বাবার থেকে আপনার যে মালিকানা সত্ত্বটা জন্মায়, এটারে মৌরসি বলে। রায়ত কি? দখল বিশিষ্ট প্রজা, ওই যে যারা এই জোত ছিল, জোত বা রায়ত, এরা হলো যে ওই ব্রিটিশ আমলে যারা জমি চাষাবাদ করতে, এদের বলতে। আর হিস্সা মানে শেয়ার বা অংশ, খতিয়ানের মধ্যে হিস্সা দেওয়া থাকে, এগুলি আপনার ভাঙানো শিখতে হবে। এটা আমাদের কোর্সে আমরা শিখাই দেবো ইনশাল্লাহ, অনলাইনেও শিখাবো, এবং খুবই সুন্দরভাবে শিখতে পারবেন, এটুকু গ্যারান্টি দিতে পারি। এই জরিপের কথা তো বললাম, খতিয়ান বললাম, এই জরিপের গুলা যেগুলা লেখা থাকে, খতিয়ান, সাবেক খতিয়ান মানে বর্তমান, হাল খতিয়ান মানে বর্তমানে যে খতিয়ানটা চলে এটা হাল খতিয়ান, আর সাবেক খতিয়ান মানে এই বর্তমান খতিয়ানটার আগের খতিয়ানটা হাল খতিয়ান। তাহলে ঢাকা সিটি জরিপ খতিয়ান যদি হাল খতিয়ান হয়, তাহলে সাবেক খতিয়ান হলো আরএস খতিয়ান, এরকম আর কি। জমি জমার ইতিহাসগুলি আপনাদেরকে জানতে হবে জমি জমার ভেটিং এর ক্ষেত্রে। ইতিহাসে যেমন হিন্দু আমলে জমি ব্যবস্থাপনা কেমন হতো, হিন্দু আমল চলে যাওয়ার পরে মুসলিম আমল আসলো, মুসলিম আমলে জমি ব্যবস্থাপনা কিভাবে হয়েছে, মুসলিম আমল চলে যাওয়ার পরে আসলো ব্রিটিশ, ব্রিটিশরা 1888 থেকে 1940 সালে জরিপ করে সিএস করছে। তার আগে তারা জমিদারি প্রথা কিভাবে মানে ইয়ে করলো, প্রবর্তন করলো, একশালা বন্দোবস্ত, পাঁচশালা বন্দোবস্ত, দশশালা বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, এগুলি সব জানা লাগবে। তারপরে এখান থেকে আপনার ক্যাডাস্ট্রাল সার্ভে হলো। তারপরে ইংরেজরা চলে গেল, আসলো পাকিস্তান আমল, তখন স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টের আওতায় জমিদারি প্রথা বাতিল করে দিয়ে আপনার নতুন একটা খতিয়ান করা হলো, যেটাকে বলা হলো এসে খতিয়ান। তারপরে আবার এসে খতিয়ানের মধ্যে ভুল ভ্রান্তি থাকার কারণে সাথে সাথে আবার আরেকটা খতিয়ান রিভিশনাল সেটেলমেন্ট বা রিভিশনাল সার্ভে খতিয়ান করা হলো, এটারে আরএস বলা হয়। তারপরে বাংলাদেশে আরো একটা খতিয়ান করা হলো, যেটা বিএস বা বিআরএস খতিয়ান বলা হয়। তো এই খতিয়ানটা 85 সালের দিকে শুরু হয়েছে, কোথাও কোথাও শেষ হয়েছে, কোথাও কোথাও শেষ হয় নাই, কোথাও কোথাও আরএস এর পরিবর্তে বিএস হয়েছে। আবার বাংলাদেশে বিভিন্ন জায়গায় খতিয়ানের বিভিন্ন নাম, চট্টগ্রামে একরকমের খতিয়ান, সিলেটে আর এক রকমের, আপনি ফরিদপুরে গেলে একরকম, আপনার বগুড়া উত্তরবঙ্গে গেলে আরেক রকম। তো এই যে খতিয়ানের ভেদে, এলাকা ভেদে কি কি ধরনের খতিয়ান হয়, এগুলি সব আপনাদেরকে শেখাবো। খতিয়ান, এক একটা খতিয়ান দেখতে কেমন হয়, যেমন সিএস পোর্ট্রেটে হয়, এসএ আবার ল্যান্ডস্কেপে, আরএস আবার পোর্ট্রেটে, ঢাকা সিটি জরিপ ল্যান্ডস্কেপে, বিএস ল্যান্ডস্কেপে, ডিপি খতিয়ান সবসময় ল্যান্ডস্কেপে। মালিকানার অংশ, সিএস এ মালিকানার অংশ থাকে, হ্যাঁ, এসএ তেও মালিকানার অংশ, এসএ তে কোনো মালিকানার অংশ থাকে না, আর বাদ বাকি সবগুলা খতিয়ানেই থাকে। তারপরে মালিকানার একক সিএস থেকে আরএস পর্যন্ত ঢাকাতে আনা গন্ডা কড়াক্রান্তিতে থাকে, আর ঢাকা সিটি জরিপ বা বিএস এর মধ্যে আধুনিক পদ্ধতিতে থাকে। হ্যাঁ, প্রত্যেকটাই সার্টিফাইড কপিতে সিল চাপড় মারা থাকে। আরো কিছু তফাৎগুলি আছে, এগুলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমরা তখন দেখাবো। এই যে জোন ভিত্তিতে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করছি, ঢাকা জোন, চট্টগ্রাম জোন, আদার জোন। ঢাকা জোনের মধ্যে পাচ্ছেন সিএসএস এ আরএস বিএস এবং বিডিএস একটা পর্চা পাচ্ছেন। চট্টগ্রামের মধ্যে পাচ্ছেন আরএস পিএস বিএস। আর আদার জোনের মধ্যে আপনার ময়মনসিংহে এমআরআর খতিয়ান পাবেন, আরো আর খতিয়ান পাবেন, আর উত্তরবঙ্গে পাবেন এমআরআর। আপনি ইয়ের দিকেও, ওই যে কি বলে, কুমিল্লার শেষে আপনার নোয়াখালীর ওইদিকেও এমআরআর খতিয়ান পাওয়া যায়, এরকম পাবেন আর কি। আনা গন্ডা কড়া ক্রান্তির এই যে হিসাবটা, এটা শিখাবো। এটা 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, 4 আনার সাথে 1 আনা যোগ করলে 5 আনা, 4 আনার সাথে 2 আনা যোগ করলে 6 আনা, এভাবে 8 আনা। তারপরে 8 আনার সাথে 1 আনা যোগ করলে 9 আনা, 12 আনা আবার উল্টা এনের মতো, 12 আনার সাথে 1 আনা যোগ করলে 13 আনা, এভাবে এক দিয়ে নিচে থাকলে 16 আনা, এই পুরাটা এভাবে শিখাবো। তারপরে খতিয়ানের হিসাব কিভাবে ভাঙাতে হয় এগুলো আপনাদের শিখাবো, বা আপনাদেরকে শিখতে হবে যদি আপনাদেরকে ল্যান্ড ভেটিং করতে হয়।
তো একটা খতিয়ান কিভাবে চিনবেন, সিএস খতিয়ানের মধ্যে কি কি থাকে? এখানে এই যে আপনার জমিদারের নাম, প্রজার নাম, এখানে পরগনা থাকে, এখানে আপনার প্রথম পেজ এরকম দুইটা ভাগে ভাগ করা থাকে, দ্বিতীয় পেজও দুইটা ভাগে ভাগ করা থাকে, এখানে আপনার দাগ নাম্বার, উত্তর সীমানা লেখা থাকে স্পেশালি সিএস কোশ্চেনের মধ্যে। তারপরে এখানে সার্টিফাইড অথরিটি থাকে, কারা কারা সার্টিফাই করে, কয়জনের সই পাবেন, এখানে ঢাকাতে 5 জন পাবেন, বাইরে 4 জন পাবেন, কেন পাবেন, এগুলো নিয়ে আমরা আলাপ করব। খতিয়ান যদি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, বা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেলে আপনার ড্যামেজ সার্টিফিকেট দেবে, সেটা দেখতে এরকম হয়। তারপরে আপনার নামজারি কিভাবে করবেন, ধরেন একটা খতিয়ান থেকে আরেকটা খতিয়ান জরিপ হওয়া পর্যন্ত যে ট্রানজিশনাল পিরিয়ডটা থাকে, এই সময় যখন মালিকানার হস্তান্তর হয় তখন নামজারি করতে হয়। নামজারি না করলে আপনি খাজনা দিতে পারবেন না, জমি বেচতেও পারবেন না। তো এই নামজারির প্রক্রিয়াটা কিভাবে হয়, এটা এখন একটু চেঞ্জ হয়েছে। আগে তো আপনার এসি ল্যান্ড অফিসে গিয়ে প্রাইভেট ল্যান্ডে সরাসরি নামজারি করতাম, আর লিজ হোল্ড ল্যান্ডে লিজ হোল্ড অথরিটি পারমিশন লাগতো। এখন আর এই পারমিশনটা লাগবে না ফর ইন্ডিভিজুয়াল এবং প্রাইভেট ল্যান্ড। কোম্পানির ক্ষেত্রে এই পারমিশনটা এখনো বলবৎ আছে। আর পরবর্তীতে এসি ল্যান্ডে গিয়ে আবার নামজারি করতে হয়। এটা হলো যে নামজারির সিস্টেমটা আরো ডিটেইলে। আগে প্রিভিয়াসলি কিভাবে নামজারিগুলি করা হতো, অনলাইনে কেমনে নামজারি করবেন, এগুলি আমরা সব শিখাবো। খাজনা পুরাতন আমলে কেমন ছিল, খাজনা দেখতে এরকম ছিল। এখানে এই যে নুরুল আহমেদ গং এটার নাম, এখানে উনি কত, দাগ নাম্বার কত, এই যে খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত, জমির পরিমাণ কত, হ্যাঁ জমির শ্রেণী কি, বাণিজ্যিক, কত সালে খাজনা দিচ্ছেন। পুরাতন আমলে এরকম ছিল, নতুন আমলে দেখতে কেমন সেগুলা দেখাবো। হোল্ডিং ট্যাক্স, মিউনিসিপাল এরিয়াতে যদি আপনার কোনো কনস্ট্রাকশন থাকে জায়গার উপরে, তাহলে আপনাকে হোল্ডিং ট্যাক্স দিতে হয়। সেই হোল্ডিং ট্যাক্সটা গুলি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। তারপরে একটা জমি ভ্যালিডেট করতে হলে কি করতে হয়, আপনাকে প্রথমে একটা লিগাল ওপিনিয়ন করতে হবে। লিগাল ওপিনিয়ন করতে গেলে আপনাকে ডিটেইলে কিভাবে আপনি লিগাল ওপিনিয়নটা ফর্ম করবেন সেই জিনিসগুলি আপনাকে জানতে হবে। আই যে বললাম, আইন, খতিয়ানের হিসাব, ফারায়েজ, এই সব জিনিসগুলি আপনাকে জেনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই জমিটা কিনবেন কি কিনবেন না। তারপরে আপনাকে টাইটেল সার্চ করে দেখতে হবে যে কাগজগুলি আপনার কাছে দেওয়া হয়েছে এই কাগজগুলি আসলে সঠিক আছে নাকি সঠিক নাই। এটা দেখে আপনাকে সিদ্ধান্ত এটা সার্চ করতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপরে আপনার ল্যান্ড ভ্যালুয়েশন করতে হবে, যে ল্যান্ড আপনারা যে দাম বলতেছে আসলেই কি মার্কেটে এরকম ভ্যালু আছে কি নাই। এটা আপনাকে ভ্যালুয়েশন দিতে হবে, ভ্যালুয়েশনের মাধ্যমে আপনি ডিমার্কেশন টিশন এগুলি বা আমিন দিয়ে মাপায় টাপায় নিতে হবে। এরপর এনইসি নিয়ে দেখতে হবে যে এখানে কোনো ইনকাম ব্রাঞ্চ আছে কিনা। ব্যাংকের ক্ষেত্রে যেটা নেয় সেটা আমরা বলবো, কিন্তু আপনি যখন কিনতে যাবেন তখন আপনাকে বালাম বই তল্লাশি দিয়েই নিতে হবে। কিভাবে এই 12 বছরের বালাম বই তল্লাশি দিবেন এগুলি আমরা বিস্তারিত শিখাবো। ভেরিফিকেশন কোথায় কোথায় করবেন, এটা আপনার দলিল সাব রেজিস্ট্রি অফিসে করবেন। পর্চা এখন অনলাইনেও করা যায়, আবার ডিস্ট্রিক্ট রেকর্ড রুমে করতে পারেন। তারপরে আপনার মামলা মোকদ্দমা থাকলে কোর্টে যেয়ে করতে হবে। এরকম এক একটা জায়গায় যে ডকুমেন্ট, সেই ডকুমেন্ট যেই জায়গা থেকে আসে ওখানে গিয়ে ভেরিফাই করতে হবে। লিজ হোল্ড অথরিটি প্রপার্টি নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো এবং সবগুলো আপনাদেরকে আমরা দেখাবো যে কেমন হয়। যেমন ধরেন এই যে লিজ হোল্ড অথরিটি কাভারেজ এরিয়া কোনটা কোনটা, এগুলা নিয়ে আমরা আলাপ করব। আপনাদেরকে জানতে হবে ঢাকার মধ্যে কোথায় কোথায় আছে। ন্যাশনাল হাউজিং এর আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আছে, মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড পাবলিক ওয়ার্কস আছে, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আছে, এছাড়াও বিসিক, সিডিএ, কেডিএ, আরডিএ, বেজা, বেবসা, এটা এরাও লিজ দিয়ে থাকে। এগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। প্লাস এই যে একটা পুরাতন আমলের লিজ দলিল একটা দেখেন, এই যে এটা দলিল নাম্বার, এই সিরিয়াল নাম্বার, এটা দলিল নাম্বার। এটা ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নাম ছিল আগে, ডিআইটি, এখন কিন্তু এটার নাম রাজু। তো এটা হলো ফ্রন্ট পেজ। কাভার পেজ, এখানে আবার দাতা গ্রহীতার নাম আছে, এখানে জমির পরিমাণ স্কোয়ার ইয়ার্ড স্কোয়ার মিটারে থাকে, এটাকে আপনি ডেসিমেলে পাবেন না। পুরাতন গুলি দেখতে কেমন, নতুন গুলি দেখতে কেমন, এটা নিয়ে আলাপ হবে। এরপরে আপনি একটা জমির মধ্যে কি কি কাগজ থাকে আপনাকে জানতে হবে, তাই না? তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, যে টাইটেল ডিড থাকবে, তারপরে সমস্ত বায়ার দলিল গুলা থাকবে। ঢাকা এলাকার যদি জমি ধরে নেই তাহলে সিএস, এস এ, আর এস, ঢাকা সিটি জরিপ পর্চা থাকবে, তাই না? যদি ঢাকার বাইরে হয়, যে জোনের হয় সেই জোনের আমরা আপনাদেরকে জোন ওয়াইজ ডকুমেন্ট লিস্ট প্রোভাইড করব। সেই অনুযায়ী আপনারা ওইগুলা করতে পারবেন। সার্টিফাইড কপি অফ মিউটেশন খতিয়ান ফ্রম ঢাকা সিটি জরিপ, হ্যাঁ,
নামজারি খতিয়ান থাকবে, ডিসিআর থাকবে, খাজনা থাকবে। এরপরে আপনার হোল্ডিং এরিয়া হলে হোল্ডিং ট্যাক্স থাকবে, মৌজা ম্যাপ থাকবে। হ্যাঁ, নন ইনকাম ব্রাঞ্চ সার্টিফিকেট লাগবে যদি ব্যাংকের লোন নিতে হয়, এনএসি। আর আপনি কিনতে হলেও 12 বছরের বালাম বই তল্লাশি করাটা জরুরি। এরপরে বিল্ডিং যদি থাকে, অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান অ্যালং উইথ অ্যাপ্রুভাল লেটার থাকবে। ডেভেলপারের সাথে যদি হয়, বিল্ডিংটা ডেভেলপার করে, তাহলে ডেভেলপারের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট থাকবে। হুম। তারপরে আপনার ডেভেলপারকে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি দিবে। হ্যাঁ, বায়নানামা থাকতে পারে, এগ্রিমেন্ট, প্রজেক্ট ব্রোশিয়ার, এগুলা থাকবে। এবং এগুলা আপনাদেরকে সব চেক করতে হবে। তা আপনারা যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে একটা জমিতে কি কি কাগজ লাগে, আপনি কিন্তু এটা দেখে খুব সহজেই বলে দিতে পারবেন। এরপরে আসেন ওনারশিপ ডকুমেন্ট অফ লিজ ল্যান্ড। লিজ ল্যান্ডে কি কি জিনিস থাকবে? লিজ ল্যান্ডে প্রথমে একটা লিজ দলিল থাকবে। লিজ দলিলের পরে যদি অন্য কারো কাছে ইজারা সত্ত্ব হস্তান্তর করে, তার দলিলগুলো থাকবে। এবং এখানে অন্যান্য যে খতিয়ানগুলি, সিএসএস আর এস, এগুলি আসলে ইম্যাটেরিয়াল, এগুলির কোনো দরকার নাই। সর্বশেষ যে সার্ভে খতিয়ান, এটা থাকলেই হবে। যেমন ঢাকা সিটি জরিপ খতিয়ান, ঢাকা সিটি এলাকায় এই খতিয়ানটা থাকলেই হবে, এবং এই অনুযায়ী কিন্তু এখন নামজারি করা হচ্ছে। এরপরে আপনার মিউটেশন লেটার, এটা এখন বাতিল করে দেওয়া হয়েছে, শুধুমাত্র কোম্পানির জন্য এটা কার্যকর। এরপরে ডিসিআর, মিউটেশন প্রপোজাল শিট, এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স থাকবে। আপ টু ডেট সিটি জরিপ, মিউনিসিপাল হোল্ডিং ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট থাকবে। এনএসি থাকবে, নন ইনকাম সার্টিফিকেট ফর 13 ইয়ার্স। এটা ব্যাংকের ক্ষেত্রে। ব্যক্তি ক্ষেত্রে এটা বেশি দরকার নাই, কারণ লিজ হোল্ড অথরিটির জমিতে খুব একটা ভেজাল হয় না। এরপরে অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যান, কনস্ট্রাকশন পারমিশন, এগুলি থাকবে। ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট থাকবে। পাওয়ার অফ অ্যাটর্নি, অ্যাকসেপ্টেন্স লেটার থাকবে। যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, তাহলে পারমিশন নিতে হবে, অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হবে। এই সেল পারমিশন, মর্গেজ পারমিশন, এগুলি এখন তুলে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটা কিভাবে কার্যকর হবে এটা হয়নি। এটা নিয়ে একটা ঠেলাঠেলির মধ্যে আছে, কিন্তু এগুলি ইন ফিউচারে আর লাগবে না। তবুও জেনে রাখেন আর কি। বায়নানামা, অ্যালটমেন্ট লেটার যদি ডেভেলপমেন্টের হয়, তাহলে থেকে অন্য ডেভেলপারের হয়, তাহলে থাকবে। প্রজেক্ট ব্রোশিয়ার থাকবে, এই আর কি। আর একটা জিনিস হচ্ছে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। সেটা হলো যে ধরেন ব্যাংকের সাথে যদি ব্যাংক থেকে কেউ ফ্ল্যাট কেনে, যে আপনার টাকা নাই, আপনি ভালো একটা চাকরি করেন, ব্যাংক থেকে ফ্ল্যাট কিনবেন, তো ব্যাংক, আপনার ডেভেলপার এবং আপনি তিনজনের মধ্যে যে অ্যাগ্রিমেন্টটা হবে, এই অ্যাগ্রিমেন্টটাকেই বলা হচ্ছে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। তো এই ট্রাইপার্টাইট এগ্রিমেন্টটা রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি না, এটা আইনে আছে। আমরা আইনটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। এরপরে চেইন অফ ওনারশিপ আপনাকে সাজাতে হবে। সবকিছু তো জানলেন, এখন চেইন অফ ওনারশিপ কিভাবে সাজাবেন সেইটা আপনার নলেজে থাকতে হবে। যেমন ধরেন একটা সিনারিও দেখায়, সে ফর এক্সাম্পল, মানে এক্স, যে একজন মানুষ ছিল, সে সিএস রেকর্ডের টেনেন্ট। তাহলে এক্স ছিল সিএস এর মালিক। তারপরে সে মারা গেল, মারা যাওয়ার পরে কারে রেখে মারা গেল? ওয়াই এবং জেড কে। তাহলে এস এতে ওয়াই এবং জেড এর নাম হবে। এস এতে এসে দেখলাম যে হ্যাঁ, ওয়াই এবং জেড নিজেদের নাম এস এতে রেকর্ড করিয়েছে, তাহলে সঠিক আছে, সমস্যা নেই। এবং ওয়াই কি করলো? তার জিনিসটা, এ, সম্পত্তিটা এর কাছে বিক্রি করে দিল, তাহলে এখানে আমি একটা সেল দলিল পাবো। এবং জেড বি কে ওয়ারিশ রেখে মারা গেল, তাহলে এখানে একটা ওয়ারিশন সনদ পাবো। খারাজ করে দেখতে হবে যদি কয়জনকে রেখে মারা গেল। তো এখন এই ওয়াই, এ, তাহলে জমির মালিক থাকলো এ এবং বি। এখন আর এস খতিয়ানে এসে আমি দেখলাম যে এ এবং বি নিজের নামে রেকর্ড করিয়েছে, তাহলে সঠিক আছে, কোনো সমস্যা নাই। এবং এরপরে কি হলো? এ তার সম্পত্তিটা সি এর কাছে বিক্রি করলো, এবং বি সি কে ওয়ারিশ রেখে মারা গেল। তার মানে বোঝা যাচ্ছে এই সি এই সম্পত্তিটা কিনে নিয়েছে, তাহলে মালিক হলো একজন। সিটি জরিপে এসে দেখলাম যে হ্যাঁ, ঠিকই আছে, একজনই এই সম্পত্তির মালিক আছেন, সি তার নামে রেকর্ড করিয়েছে। তারপরে সি কি করলো? তার সম্পত্তিটা এস এর কাছে বিক্রি করে দিল। বিক্রি করার পরে এস তা এই অংশটা নিজের নামে নামজারি করে নিল। তো এইখানে এইভাবে যদি সম্পূর্ণ কাগজপত্র ওকে থাকে, চেইনটা এইভাবে মিল থাকে, তাহলে আমরা এটাকে গুড রাইট হিসেবে ধরে নিতে পারি, এবং এই এই সম্পত্তিটা আমরা কিনতে পারি। আদারওয়াইজ যদি এটা না মিলে, তাহলে আমার চেইনটা এরকম ছিঁড়ে যাবে। এবার ছিঁড়ে গেলে কি হবে আপনারা বুঝতেই পারছেন। এটা যদি মেলে এরকম অটুট থাকবে, মজবুত থাকবে আপনার জমিটা। আর কোনো চেইনের মধ্যে যদি গ্যাপ হয়, তাহলে আপনার জমিও এভাবে মানে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য চেইন অফ ওনারশিপ মিলানোটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা মর্টগেজ নিয়ে আলাপ করব। ব্যাংকে মর্টগেজ জমিটা রাখলে কি হয়, যেহেতু আমাদের একটা কমপ্লিট কোর্স, সেখানে আমরা মর্টগেজ কিভাবে রাখে, মর্টগেজ বন্ধক, তারপরে আহ, 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 কি কি ফরম্যাটে হয়, এগুলি আলাপ করব। এরপরে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে আলাপ করব। পাওয়ার অফ অ্যাটর্নি তো
বললাম যে কাউকে যদি আপনি ক্ষমতা অর্পণ করেন, আপনি যা যা করতে পারেন জমির মালিক হিসেবে, সেও যেন তা তা করতে পারে, তাহলে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। তাকে যদি স্পেশাল কোনো ক্ষমতা দেন, তাহলে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। এটা যদি রিভোক করা যায়, তাহলে এটা হলো জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, বা মানে রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি। আর যদি এটা কখনোই রিভোক না করা যায়, তাহলে এটাকে বলা হয় ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি। ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি হলে দাতা গ্রহীতা মারা গেলে একরকম সিস্টেম, রিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি হলে দাতা গ্রহীতা মারা গেলে আরেক রকম সিস্টেম। এগুলো নিয়ে আমরা ডিটেইলে আলাপ করব আমাদের কোর্সে। ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট নিয়ে আলাপ করব, সেটা তো বললাম। এরপরে যখন আপনার মর্টগেজের লোনটা শোধ হয়ে যাবে, তখন রিডাম্পশন রিভোকেশন করতে হবে। কিভাবে করবেন সেইগুলা নিয়ে আমরা আলাপ করবো। রিডাম্পশন রিভোকেশন দলিলের মধ্যে করতে করতে হবে। মর্টগেজ হলে রিডাম্পশন করবেন, পাওয়ার অফ অ্যাটর্নি হলে রিভোকেশন করবেন। আর ফেক ডকুমেন্ট আপনাকে আইডেন্টিফাই করতে শিখতে হবে। তো ফেক ডকুমেন্ট আইডেন্টিফাই করার জন্য আসলে কোনো ধরনের কোনো আহ, বিধিবদ্ধ কোনো নাই, কোনো নিয়ম নাই, বা কোনো ধরনের কোনো আপনার কি বলে এটারে, কোনো ব্যবস্থা নাই। তো তাইলে আপনি কি করবেন, আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেখানে যেভাবে যেভাবে ফেক ডকুমেন্ট ধরেছি, যেমন আমার জীবদ্দশা আমি 200-250 বেশি ফাইলে ফেক ডকুমেন্ট ধরেছি। তো এই ফেক ডকুমেন্ট গুলি যে ধরেছি, সেই ধরার মেকানিজম গুলি কিভাবে কিভাবে করেছে আমার এক্সপেরিয়েন্সের আলোকে আপনাদেরকে দেখাবো ডকুমেন্ট গুলি ফেক। আর আপনাদের সাথে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবো। যেমন ধরেন এইখানে এই পর্চাটা দেখেন, হুবহু একেবারে জেনুইন পর্চার মতো সুন্দর করে করা হয়েছে। এই জমিদারের নাম, প্রজার নাম সবকিছু আছে, মুজা টুজা পরগনা মরগনা সবই আছে, কিন্তু আসলে এটা একটা ফেক খতিয়ান। কারণ কি, এই সিগনেচার গুলি আমাদের কাছে জেনুইন সিগনেচার আমরা কালেক্ট করে নিয়েছিলাম। জেনুইন সিগনেচার কালেক্ট করে নেওয়ার পরে যখন এই সিগনেচার গুলি আমরা দেখলাম, তখন দেখলাম এরকম ফেক। এরকম দেয়ার আর লট অফ টুলস আমরা ডেভেলপ করছি নিজেরা নিজেদের মতো করে। সেই ডেভেলপমেন্ট থেকে আমরা ফেক ডকুমেন্ট গুলি আইডেন্টিফাই করছি। বিকজ এটা কোম্পানির তাগিদেই আমাদেরকে করতে হয়েছে, এবং কোম্পানি আমাদেরকে এটার জন্য ফান্ডিং দিছে। আমাদের হিউজ, মানে আমরা এখানে যেমন সুযোগ পেয়েছি এগুলি শেখার, এবং পয়সাও আমাদের ব্যক্তিগতভাবে খরচ হয় নাই, কোম্পানির ফান্ডিং এ আমরা এগুলো ডেভেলপ করছি। সুতরাং এগুলি আপনাদের সাথে শেয়ার করবো, জাস্ট একটা দেখালাম। এরকম আরো অসংখ্য ডকুমেন্ট আছে যেগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করব। এরপরে যখন লোনটা এত কিছু করার পরেও খারাপ হয়ে যাবে, তখন এটা স্যাম মানে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বা রিকভারি রিকভারি করার চেষ্টা করবে। এনআই অ্যাক্টে মামলা করবে, অর্থ ঋণে মামলা করবে, এইভাবে টাকাটা আদায় করার চেষ্টা করবে। তো মোর অর লেস এইটা ছিল আমাদের এই ল্যান্ড ডকুমেন্টেশন প্রেজেন্টেশনের সামারি। এখান থেকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন। আমাদের এই কোর্সটা আগামী শুক্রবার থেকে শুরু হবে, ইনশাল্লাহ অনলাইন কোর্স হবে রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আর অফলাইন কোর্স হবে 3টা থেকে আপনার হচ্ছে 4টা বা 4:30 পর্যন্ত শুক্রবারে। এবং অনলাইন কোর্স 1 মাস ব্যাপী হবে, অফলাইন কোর্স 2 মাস ব্যাপী হবে। আমাদের কোর্স ফি অনলাইনে 6,000 টাকা। আমাদের গতকাল পর্যন্ত এটা 1,500 টাকা ছিল। আজকে থেকে আমরা অফার 2,000 টাকা করে দিতে চাচ্ছি। কিন্তু যদি 2 দিন আমি অফারটা দিতে চাই, নেক্সট 2 ডেজ যদি কেউ ভর্তি হন, তাহলে আমাদের এই 1,500 টাকাটাই বলবৎ থাকবে। এর সাথে আপনাদের একটা সুবিধা দিচ্ছি, আমাদের যে বইটা অনলাইনে যে যদি কেউ জয়েন করেন বা অনলাইন কোর্স করেন, তাহলে বইয়ে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। আর অফলাইনে যারা জয়েন করছেন তাদের জন্য থাকছে 100% ডিসকাউন্ট, মানে বইটা ফ্রি পাচ্ছেন। এইটা আর কি। তো একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নিলাম। হ্যাঁ, নাহলে তো এত পরিশ্রম বৃথা যাবে, বোঝেন নাই। আচ্ছা, শহীদুল হুদা শামীম ভাই আনমিউট করে প্রশ্ন করবেন, আপনাকে আমি ইয়ে করে দিচ্ছি। জি, আনমিউট করে প্রশ্ন করেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার বইটা আমি সংগ্রহ করছি, অনেক ভালো লাগছে আর কি বইটা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালো লাগলেই মানে আমার সার্থকতা আর কি। বইটা অনেক মনের মতো হয়েছে কেন জানি, মানে একটা মাইন্ড ম্যাপিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব খুশি আমি হলাম। প্রশ্ন করে জানতে চাচ্ছিলাম, হচ্ছে মর্গেজ কিন্তু প্রপার্টি, মানে দেখা যাচ্ছে 250 শতক জমি মর্গেজ করা আছে, হুম সেখান থেকে যদি 10 শতক জমি বের হয়, হুম। সেটা হচ্ছে ব্যাংকের পারমিশন, কিন্তু রিডামশন কোনো দলিল করা নাই, সেই জমিটা কি বৈধ হবে? না না, বৈধ হবে না, মানে এটা পার্শিয়াল রিডামশন করতে হবে। হ্যাঁ, পার্শিয়াল রিডামশন। partial
আইনে আসলে ওইভাবে পার্শিয়াল রিডাম্পশনের বিষয়ে কিছু বলা নাই, হ্যাঁ। কিন্তু আমরা কিছু ফতোয়া বের করছিলাম, ফতোয়া বিভিন্ন সিনিয়র লয়ারদের কাছ থেকে ফতোয়া নিয়ে টিয়ে এটা একটা পার্শিয়াল রিডাম্পশনের ব্যবস্থা করছিলাম। যেহেতু এখানে একটা উইন উইন সিচুয়েশন থাকে, ব্যাংকেরও কোনো আপত্তি থাকে না, ক্লায়েন্টেরও কোনো আপত্তি থাকে না, এইরকম বিভিন্ন ফতোয়া টতোয়া দিয়ে পার্শিয়াল রিডাম্পশন। কিন্তু যদি আপনার কোনো ধরনের পার্শিয়াল রিডাম্পশন না করা হয়, তাহলে পরে যদি শুধুমাত্র ব্যাংকের নলেজে থাকে, ব্যাংক যদি রিটেন কোনো মানে অনুমতি না দেয়, এই সম্পত্তি ট্রান্সফার করা আইনগতভাবে বৈধ না। মানে স্যার আমি জানতে চাই, মানে স্যাংশন লেটারে উল্লেখ আছে, মানে পারমিশন দিচ্ছে স্যাংশন লেটারে, যেটা রিলিজ লেটার আছে। পারমিশন দেওয়া আছে? রিলিজ লেটার, হ্যাঁ রিলিজ লেটার, ব্যাংকের রিলিজ লেটার আছে হেড অফিস থেকে। না, এটা যে রিলিজ রিলিজ, করে দেবে ওই কথা স্যাংশন লেটারে লেখা আছে যে এইটুকু রিলিজ করে দেওয়া হলো? হ্যাঁ আছে আছে আচ্ছা, আছে থাকলে স্যাংশন। এটার একটা আইনি ভিত্তি আছে, কারণ আপনাদেরকে যখন আমরা ফুল কোর্স করাবো তখন দেখাবো যে মর্গেজ প্রপার্টি নট টু ট্রান্সফার, ওইখানে যদি ব্যাংক প্রায়র রিটেন পারমিশন দেয় তাহলে পরে এটা করা যায়। কিন্তু যেহেতু একটা রেজিস্টার্ড মর্গেজ দলিল আছে, এটা রিডামশন না করে আপনি যদি ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার এটাতে এনকামব্রান্স থাকা অবস্থায় মানে একটা আহ, মানে একটা ঝামেলা অবস্থায় থাকে, কিন্তু তারপর যদি আপনার স্যাংশনের ভিতরে পরিষ্কার করে লেখা থাকে, তাহলে পরে এটা কিছুটা আপনার আইনে ব্যাকআপ দেবে। একেবারে যে আপনি মানে মহাসাগরে পড়ে গেলেন বিষয়টা এমন না, কিছুটা আপনি আইনে ব্যাকআপ পাবেন। ব্যাংকে লোকেরা বলে যে কারণ রিজাম্পশন, পার্সিয়াল রিজাম্পশন করতে অনেক খরচা হয়, অনেক ঝামেলা, আবার ওই রিজাম্পশন নাকি ভেজাল হয়। না না, এটা পার্শিয়াল রিডাম্পশন তো আইনে বলা নাই। পার্শিয়াল রিডাম্পশনের বিষয়ে কিছু, এটা তো বললাম যে আমরা এটা বিভিন্ন লয়ারদের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে আমরা দেখছি যে পার্শিয়াল রিডাম্পশন করা যেতে পারে। এটা ব্যাংক প্র্যাকটিস আছে, হ্যাঁ, ব্যাংকে প্র্যাকটিস আছে, এটা প্র্যাকটিস আছে, করা যেতে পারে, করে অনেকে। এই জন্য পার্শিয়াল রিডাম্পশনটা আপনার করে ব্যাংক। কিন্তু কিন্তু আইনে বলা আছে ব্যাংক যদি আপনাকে রিটেন কনসেন্ট দেয় তাহলে আপনি বেচতে পারবেন, কোনো সমস্যা নাই, বা আপনি ইয়ে করতে পারবেন। তো যেহেতু স্যাংশন লেটারের ভিতরে সে পরিষ্কার করে লিখে দিছে, এটাও একটা আইনগতভাবে অবৈধ আমি বলবো না, এটারও একটা ভিত্তি আছে। এটা কিন্তু পার্শিয়াল রিডাম্পশন আসলেই জটিল। পার্শিয়াল রিডাম্পশন বলে আইনে কোনো কিছু পরিষ্কার করে বলা নাই। বুঝতে পারছেন? বলে নাই। মানে নিয়মটা নাকি ওই রিজাম্পশনটা টোটাল চেঞ্জ করে আবার বার করা, মানে সেটা আরো ব্যয়বহুল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যয়বহুল। রিডাম্পশন আসলে ব্যয়বহুল না, ঠিক আসলে 1000-20 টাকা হলে করা যায়। তো তারপরেও ওই কি বলে, যাই হোক, আপনার যেহেতু রিটেন কনসেন্ট দেওয়া আছে, ইউ ফিল সেফ। আপনার, আমি মনে করি আপনি সেফ ফিল করতে পারেন, এটা হলো বিষয়। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থ্যাংক থাকবেন। ইউ। আল্লাহ হাফেজ। আচ্ছা, শরীফুজ্জামান শরীফ ভাই আনমিউট করে প্রশ্ন করবেন প্লিজ। শরীফুজ্জামান শরীফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পারছেন স্যার? জি শুনতে পাচ্ছি ভাই, বলেন না। স্যার অফলাইন কোর্সটা ফি কত আর কি? আচ্ছা, আমি অফলাইন স্টুডেন্ট মানুষ। অফলাইন কোর্সটা স্টুডেন্ট মানুষ যদি হন তাহলে ওপেনলি জিজ্ঞাসা করেন না, কারণ আমরা এত রিজিড না, হ্যাঁ। আমরা এই যে এই ট্রেনিংটা দিলাম, এখন আপনি যে ভর্তি হবেন এর কোনো গ্যারান্টি আছে? তাহলে এতক্ষণ বক বক করার মানে কি? আপনি তো কিছু ধারণা পাইলেন। আমি তো আমার কোর্সের খালি বিজ্ঞাপন দিয়ে যাই নাই, আমি তো কিছু ইয়ে করছি। তো আপনি যেহেতু স্টুডেন্ট মানুষ, তাহলে আপনি ওয়ান টু ওয়ান মানে যোগাযোগ স্যার করেন। আমি আমার লেখাপড়া শেষের দিকে, জি। কিন্তু স্যার আমি বেকার, হুম। এই জন্য বলছি আর কি স্যার। না, এটা আপনার আপনার জন্য আমরা স্পেশাল একটা কনসিডারেশন করব ইনশাল্লাহ। কিন্তু আমাদের রেগুলার অফলাইনে ফি ক্লাসটা হচ্ছে করতে। 12,000, এখন অফার চলতেছে 3,000 টাকা, হ্যাঁ। মানে এটা গতকাল পর্যন্ত ছিল, আজকে বন্ধ হয়ে যাওয়ার কথা। তারপর আপনি যেহেতু স্টুডেন্ট মানুষ বলছেন, আপনি ওয়ান টু ওয়ান যোগাযোগ করেন আমাদের সাথে, হ্যাঁ। জি স্যার, আমি অফলাইন ক্লাসটা করবো স্যার আপনার ঠিক আছে, কাছে। আপনি আমার সাথে কোর্স শেষে আপনি যোগাযোগ করেন। তবে এটা ঠিক আছে। যেহেতু আপনি স্টুডেন্ট মানুষ, বেকার মানুষ, ইন বেকার মানুষ। কনসিডারেশন উইথ দিস, হ্যাঁ, এটা আবার অন্য কেউ যদি আবার চিন্তা করে যে স্যার এরে তো দিলেন আমারে দিলেন না, তাইলে তো আমাদের না খায় মরা লাগবে। কারণ এই যে আপনাদের এই বিজ্ঞাপনগুলি আমরা ফেসবুকে দেই, এখানে কিন্তু বেশ টাকা ইনভেস্ট করতে হয়, খালি জি যে স্যার, পরিশ্রম তা না, বুঝছেন? এই বুস্ট জন্যে- করতে হয় স্যার। হ্যাঁ, বুস্টিং করতে হয়, ভালো মাপের বুস্টিং করতে হয়, তা নাহলে তো মানে মানুষ পাওয়া যায় না, এই হলো বিষয়। তো যাই হোক, আপনি যেহেতু স্টুডেন্ট মানুষ, আপনার জন্য আমরা একটা স্পেশাল কনসিডারেশন রাখবো ইনশাল্লাহ, হ্যাঁ।
ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, আমি অ্যান্সার দিব। এর জন্য কোনো টাকা পয়সাও দিতে হবে না, আপনার কোর্সে ভর্তিও হইতে হবে না। আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। আর যতক্ষণ প্রশ্ন থাকবে আমরা অ্যান্সার দিব, আর না থাকলে শেষ করে দেবো ইনশাল্লাহ। উম শরীফ ভাইকে আবার প্রশ্ন করতে চাচ্ছেন নাকি? জি, আন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু অনেকে প্রশ্ন করতেছেন, আমি এই সুযোগটা করেন নিচ্ছি করেন, আবারও। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো স্যার হচ্ছে মানে ভূমি আইন বুঝতে গেলে বাংলাদেশের ভূমি আইনের উপর বেসিক বই কোনটা? মানে আপনার বই তো একটা মানে ডকুমেন্টারি, হুম। আবার আরো কিছু এর ব্যাকগ্রাউন্ডে কি কি বই ফলো করলে ভালো হয়? আচ্ছা, এইখানে আপনি যদি ভূমি আইনের উপরে, আমার যে বইটা, আমার বইটা তো হ্যাঁ, একটা বেসিক বই, হ্যাঁ। এটা হলো যে ফর এভরিওয়ান, যেন সহজে মোটামুটি বুঝতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এইটা আমি মনে করি যে এইটা এইটা হলো যে একটা কম্প্যাক্ট বই, এরকম বই আর নাই। এটা হলো অন্য জিনিস। কিন্তু আপনি যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তাহলে সব সাবজেক্টের উপর আবার আলাদা আলাদা বই কিনতে হবে। যেমন ধরেন আপনার ভূমি কি বলে, আইন গুলা নিয়ে একটা বই আছে, আপনার ফারায়েজ নিয়ে আলাদা বই আছে, আপনার সার্ভে নিয়ে ভূমি জরিপের উপরে বই আছে, খতিয়ান নিয়ে আলাদা বই আছে, দলিল নিয়ে আলাদা বই আছে। এরকম প্রায় 5 থেকে 10টা বই আপনার কেনা থাকতে হবে। ড্রাফটিং এর উপরে আলাদা বই আছে আপনার। আমার এই যে বইয়ের নিচে দেখবেন যে 49টা বইয়ের রেফারেন্স দেওয়া আছে, ওই বই থেকে আপনি বেছে বেছে একটা দুইটা করে কিনেন না। আমি কিন্তু, আমিও যে মহাপণ্ডিত তা না, আমি কিন্তু এই 49টা বই স্টাডি করে আমার অভিজ্ঞতার আলোকে সবকিছু মিলায়েই বইটা লিখছি। তো আপনি বইয়ের লাস্টে দেখবেন যে 49টা বইয়ের রেফারেন্স আছে। এই 49টা থেকে আপনি একটা দুইটা করে কেনেন না, দেখে বেছে বেছে খতিয়ানের উপরে, ইয়ের উপরে। ওগুলি বই আমার সব কেনা, বুঝছেন? ওগুলি দেখে পড়েই আপনাদেরকে এই বইটা লিখতে পারছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কেন কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আশা করি আপনারা আমাদের কোর্সে এনরোল করবেন। এনরোল করলে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, এতটুকু বলতে পারি। আর না করলেও দুঃখ নাই, আপনারা যে আজকে কষ্ট করে শুনলেন, আপনারা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগান, সুন্দর করে আইন পেশাটা শেখেন। দেয়ার ইজ নো শর্টকাট ইন ল। আপনাকে পুরা ডিটেইলে শিখতে হবে। এখানে কোনোভাবেই ফাঁকি মারার কোনো সুযোগ নাই। ফাঁকি মারলে আপনি জাস্ট ইয়ে হয়ে যাবেন, কি বলে এটারে, এই কি বলে, ওই যে ব্রোকার টাইপের আর কি, লয়ার আর থাকবেন না, মোহরির কাজ করে বেড়াবেন। আর যদি ভালো লয়ার হতে চান, জীবনে ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাদের প্র্যাকটিস। বইয়ের দাম কত? বইয়ের গায়ে দাম আছে 1050 টাকা। আমরা রেগুলার বিক্রি করছি এখন 699 টাকা প্লাস ডেলিভারি চার্জ। আর আমাদের কোর্সে যদি ভর্তি হন, তাহলে অনলাইন কোর্সে এটা পড়বে হচ্ছে 525 টাকা প্লাস ডেলিভারি চার্জ। আর অফলাইন কোর্সে ভর্তি হলে বই ফ্রি। ঠিক আছে? তো ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।